আচ্ছা, সো যেমনটা আমরা লাস্ট ক্লাস দেখছিলাম, একটা সি প্যানেলে আমি ওপেন করে নিয়েছি আগে। আমরা জানি সি প্যানেলে কিভাবে আসতে হয়, ডোমেনের শেষে স্ল্যাশ সি প্যানেল দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা চলে আসি সি প্যানেল। আচ্ছা, এর আগে আমরা কি করছি, মেইন ডোমেনে অলরেডি একটা সাইট আমরা করে ফেলছি, তাই না? এখন মেইন ডোমেন তো আর একটা সাইট করা যাবে না, তাই না? হয়তো ওই সাইটেরই কিছু থিম প্লাগইন ডিলিট করে নতুন একটা সাইট করা যাবে, বাট এট এ টাইম একটা সাইটে রান করা সম্ভব। তাহলে আমার তো সি প্যানেলে আরো অনেক জায়গা আছে, আমি আরো কিছু সাইট করতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আমরা সাব ডোমেইন ব্যবহার করতে পারি। আর সিমিলারলি আরেকটা ইজি সলিউশন হচ্ছে আমরা ডিরেক্টরি ব্যবহার করতে পারি। এখন দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা একটু প্রথমে বোঝার চেষ্টা করি। ডিরেক্টরিটা হচ্ছে মেইন ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে কোনো কিছু অ্যাড করে একটা ডোমেইন তৈরি করা। তাই ধরেন এরকম স্ল্যাশ, আমি দিলাম নিউ, বা কিছু একটা আপনি দিলেন অ্যাসাইনমেন্ট, বা কিছু একটা নাম্বার দিলেন, কিছু একটা। এই পুরাটা আপনার যদি একটা ডোমেইন হিসেবে কাজ করে, তখন এটাকে বলা হচ্ছে ডিরেক্টরি ডোমেইন। এটাকে কি বলে? জি ভাইয়া, ওইটাকে কি বলে? ডিরেক্টরি ডোমেইন। ডিরেক্টরি ডোমেন, হ্যাঁ। এটা হচ্ছে ডিরেক্টরি, হ্যাঁ। সো এই পুরোটা মিলে একটা ডোমেইন হিসেবে কাজ করবে, এটা কাউকে পাঠাইলে সে ডিফারেন্ট একটা সাইটে এটা বলে ডিরেক্টরি বলে। আর কেউ যদি এই জিনিসটাই, যেমন ধরেন এই নিউটাই আমি ধরলাম, এটা যদি শুরুতে থাকে তাহলে কি হবে এটা? এখন এটা কি হইলো? সাবডোমেন। এটা সাবডোমেন। ক্লিয়ার বিষয়টা? জি। জি ভাইয়া। ওকে, এখন ডিরেক্টরিতে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, সাবডোমেনে কিভাবে, দুইটা একই ভাবে কাজ করে, একই রকম সকল ফাংশনালিটি, ঠিক আছে? তো আমরা যদি শর্ট টার্ম প্র্যাকটিস করার জন্য কোনো সাইট করতে চাই, আমরা ডিরেক্টরিতে করতে পারি, দ্যাটস ফাইন। বাট আমরা যদি লং টার্ম একটা সাইট রাখতে চাই, বা এটা আমি পোর্টফোলিও হিসেবে একটা সাইট করে রেখে দিব লম্বা সময়, তাহলে অবশ্যই সাবডোমেন করাটা বেটার। এখন আমরা ডিরেক্টরি কিভাবে করবো, চলেন শিখি। ডিরেক্টরি করার জন্য কোনো কিছুই তৈরি করতে হয় না, ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ইনস্টল অপশনে গিয়ে ইনস্টল নাও। আপনি একটু নিচে ইনস্টলের বাদে যতগুলো ইনস্টল করছেন এই পর্যন্ত সবগুলো এখানে দেখতে পারবেন। এটা কি সাবডোমেন না ডিরেক্টরি? ডিরেক্টরি। 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 আর এটা? সাবডোমেন। সাবডোমেন। আচ্ছা, এখন আমরা কি করব, ডিরেক্টরিতে ইনস্টল করব, ঠিক আছে? তো ডিরেক্টরি মানে শেষে কোনো কিছু অ্যাড করা স্ল্যাশ দিয়ে, আর সাবডোমেন মানে ডোমেনের আগে কোনো কিছু অ্যাড করে দেন ডট দেওয়া। এখন আমরা এটা কিভাবে, আমি যদি এগুলো রিমুভ করতে চাই, কোনো একটা সাইট ডিলিট করতে চাইলে কিন্তু এখান থেকে ডিলিট করতে হয়, হ্যাঁ। অনেকে ফাইল ম্যানেজার ইউজ করে ডিলিট করেন, সেটা কিন্তু প্রপারলি ডিলিট হয় না, জায়গা খালি হবে না প্রপারলি। তো কোনো ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করবেন, যেমন মেইন ডোমেনের ওয়ার্ডপ্রেসও চাইলে রিমুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার মেইন ডোমেনে যেভাবে ইনস্টল করছিলেন আগে, ওইভাবে ইনস্টল করতে পারেন। সাইটে কোনো প্রবলেম হয়, এখানে আইসা এখান থেকে রিমুভ ক্লিক করে এই তিনটা চেকমার্ক দিয়ে রিমুভ ইনস্টলেশন ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসটা রিমুভ হয়ে যাবে, আর নতুন করে আবার ইনস্টল করতে পারবেন এখানে এসে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। Okay. এখন আমরা ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, ইনস্টল নাও। আচ্ছা, এখানে লেখা আছে দেখেন, ইন ডিরেক্টরি লেখা আছে না? এটার মানে জি। হচ্ছে মেইন ডোমেনের পরে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইলে আমরা সেটা এখানে লিখবো। ধরে নেন আমি এখানে লিখলাম হচ্ছে যে কোনো কিছু, টেস্ট লিখতে পারি। যেটা একবার লিখবো ওইটাই, জাস্ট ডিফারেন্ট কিছু লিখতে হয়। এক নামে দুই তিনটা বানানো যাবে, টেস্ট 1 2 3 4, ইচ্ছা যা ইচ্ছা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমার ডোমেনটা দেখতে কেমন হবে? পুরো ডোমেন স্ল্যাশ টেস্ট। আচ্ছা, সেম ভাবে এখন আমি ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এখানে জিমেল দিয়ে ইনস্টল করে ফেলবো। এরপর থেকে আমি এইটার ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করবো, এটা শেষে টেস্টের পরে স্ল্যাশ ডব্লিউপি টেস্ট। অ্যাডমিন। বুঝছি সবাই? আচ্ছা, এটা গেল হচ্ছে ডিরেক্টরিতে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস, এইভাবে যতগুলো ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি চাচ্ছি না, আমরা একটা সাব ডোমেইনে করবো। সাব ডোমেইনে কিভাবে করব? আচ্ছা, সাব ডোমেইন একটা ডোমেইনের মতো বিহেভ করে, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, শুরুতে একটা ডোমেইন ক্রিয়েট করে নিতে হবে। সাব ডোমেইন কোথা থেকে, এই যে এখানে ডোমেইন অপশন থেকে আসলাম। আসার পরে আমাকে সাব ডোমেইনটা ক্রিয়েট করতে, এই পর্যন্ত আমি যতগুলো সাব ডোমেইন তৈরি করছি এগুলো লিস্ট, এগুলো আমি কি করবো, এখান থেকে ক্রিয়েট এ ডোমেইনে ক্লিক করবো। এখন আপনার চিন্তা হইতে পারে আমি তো তাহলে যা ইচ্ছা তা তৈরি করতে পারবো, না বিষয়টা তা না। এখানে হচ্ছে আপনার ডোমেইন নেমটা সিমিলার থাকতে হবে মাস্ট,
মানে আপনার যে ডোমেইন নেম এতটুকু কমন, এতটুকু থাকতেই হবে মাস্ট। ঠিক আছে, আপনি টাইপ করে দিতে পারেন, আপনি এখান থেকে কপি করেও আনতে পারেন। এখানে এটা বসাবোই মাস্ট, আগে পিছনে কিছু থাকবে না, স্ল্যাশ বা কোনো কিছু। এটা আমার ডোমেনটা আমি বসাইলাম। সাবডোমেন বানানোর জন্য আমি শুরুতে আমার যা দরকার, আমি যেমন আপনাদের ব্যাচের নাম্বার দিলাম, ডট দিলাম, এটা হলো আমার একটা প্রপার সাবডোমেন। এখানে যা ইচ্ছা তা যদি দিতাম, এটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট হইতো ঠিকই, বাট সাইট রান করতো না। ক্লিয়ার বিষয়টা? এটা সবসময় মাথায় রাখবেন। এই যে এখানে দেখেন ডু ইউ মিন, এটা বুঝাচ্ছে, তার মানে আপনি চাইলেই কিন্তু যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন না, এতটুকু আপনার কমন থাকতে হবে, এতটুকু। এইখানে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। এখন আমার সাবডোমেনটা হবে এরকম দেখতে, সাবমিট, আমার একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো, একটা সাবডোমেন ক্রিয়েট হওয়ার পরই আমাদের ব্যাকএন্ড থেকে এটাতে অটোমেটিকলি এসএসএল ইনস্টল করার প্রসেসটা চালু হয়ে যাবে। এটি থেকে শুধু ডোমেন কিনতে চাইলে কিনতে হবে, এটা আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, কেনা যাবে, বাট এটা ব্যাচের বিষয় না। আচ্ছা, এখন আমাদের কি হলো, এটা ইনস্টল হয়ে গেছে, দেখাচ্ছে যে একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই সাবডোমেনটা মাথায় রাখেন, জাস্ট সাবডোমেনটা দেখতে গেলে সি প্যানেলে গেলাম, তাহলে আমরা নতুন একটা সাবডোমেন পেয়ে গেছি। এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো কিভাবে, একদম নিচে চলে যাব, ওয়ার্ডপ্রেস অপশন আছে, এটাতে যাব, ইনস্টল নাও অপশন। সেম ভাবে একই ভাবে ডিরেক্টরিতে কিছু রাখবো না, হ্যাঁ, আপনাদের হয়তো ডিরেক্টরিতে কিছু থাকবেও না, যদি থাকে কেটে দিব, ফাঁকা রাখবে। আর এই ডোমেনে তো আর ইনস্টল করবো না, আমি করবো কি, সাবডোমেন আছে, সাবডোমেন কোনটা ওটা সিলেক্ট করে আমাদের সাবডোমেন যেটা, এটা খুঁজে নিয়ে আমরা ওটাতে ডোমেনটা জাস্ট সিলেক্ট করবো ফার্স্টে, এটা ঠিক আছে না, এটা ফাঁকা থাকবে। এখানে আমি ইউজার নেম দিব, এখানে আমি পাসওয়ার্ড দিব, ঠিক আছে, এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিব, ইনস্টল বাটনে ক্লিক করবো। ক্লিয়ার সবার? ইনস্টল হয়ে গেছে, ইনস্টল। আচ্ছা, এটা হচ্ছে আমার ডোমেইনের লিংক, ডোমেইনের লিংকটা খেয়াল করেন, এরকম এসএসএল চলে আসছে। কারো ক্ষেত্রে দেরি হইতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু না, এটা অটোমেটিকলি চলে আসবে। কারো কারো ক্ষেত্রে এক দুই দিনের সময় লাগতে পারে, এটা টোটালি কমন। আহ সাবডোমেন ক্রিয়েট করার সময় সাবডোমেন, এটা খুঁজে পান না, এটা হচ্ছে, আচ্ছা এই বিষয়ে বাকিরা কনফিউজ হবে, শেষের দিকে কোশ্চেন করে আলাদা মেনশন করে দিবেন। ওকে, সো এখানে এটা হচ্ছে ডোমেনটা, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে যাওয়ার লিঙ্ক। সেম ভাবে আমি জাস্ট এটার পরে যদি স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে দিই, তাহলে আমার লগ ইন অপশনটা চলে আসবে। অথবা আমি এখান থেকে ইনস্টলের পর পর এখানে একটা অপশন দেয় ডিরেক্টলি লগ ইন করা, তো এটাতে ক্লিক করে লগ ইন করতে হবে। যাক, আমি আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, ঠিক আছে। বোঝার চেষ্টা করছি, কিন্তু এটা করলে সামনে ক্লাসে সমস্যা হলে বলতে হবে। অবশ্যই স্ক্রিন রেফারেন্সে যাবেন, নেবেন, তারপরে কোনোটা সমাধান না হলে ক্লাসে জিজ্ঞেস করবেন। ওকে, তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, আমরা কাজ। আচ্ছা, আমরা এর আগে কি করছি, কামিং সুন ওয়েবসাইট তৈরি করছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করবো, আমরা একটা ডিফারেন্ট সাইট তৈরি করার চেষ্টা করবো। তখন ওয়েবসাইট তৈরি করার জন্য সিস্টেম আছে কয়েক রকমের, এর মধ্যে মোস্ট পপুলার যে সিস্টেম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করে, যেন ওই থিমের কোনো একটা রেডিমেড ডেমো নিয়ে ওই ডেমোটাকে কাস্টমাইজ করে, ঠিক আছে, ওই ডেমো ওটা কাস্টমাইজ করে। আবার বলেন স্যার, কি বললেন?
এটা বোঝার কথা না আপনাদের, কারণ আপনাদের জন্য একদম নতুন এই ওয়ার্ডটা, ঠিক আছে? জাস্ট মাথায় রাখেন যে কোনো থিম ইনস্টল করে থিমের ডেমো ইম্পোর্ট করে আমরা যদি ক্লায়েন্টের কন্টেন্ট বসাই দিই, তাহলেই আমাদের কি হয়ে যাবে, এটা সাইটটা রেডি হয়ে যাবে। এটা একটা সিস্টেম, মানে রেডিমেড সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা কোনো একটা বিল্ডার প্লাগইন ব্যবহার করে নিজের ইচ্ছা মতো সাইটটাকে ডিজাইন করতে পারি। দুইটা অপশনই অ্যাভেলেবল। এখন আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের কোর্সের কারিকুলাম অনুযায়ী আমরা শিখবো হচ্ছে একটা প্লাগইন ইনস্টল বা বিল্ডার প্লাগইন ইনস্টল করে যে কোনো সাইট আমাদের মন মতো আমরা যাতে ডিজাইন করতে পারি যেভাবে ইচ্ছা, ওই সিস্টেমটা আমরা শিখতে পারি। এটার জন্য ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি আমি বিল্ডারের কথা চিন্তা করি, আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের বিল্ডার থাকে। লাইক উইক্স এর কথা যদি চিন্তা করেন, উইক্স এডিটর আছে, উইক্স স্টুডিও এডিটর আছে, এডিটর এক্স এডিটর আছে। তারপরে আপনি ওইদিকে আবার দেখা যায় যে ওয়েবফ্লোর জন্য ওদের নিজস্ব এডিটর আছে। আপনি শপিফাইতে যদি দেখেন স্লোগান এডিটর আছে, জেম পেজ আছে, বিভিন্ন ধরনের বিল্ডার থাকে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে সবচেয়ে পপুলার যে বিল্ডারটা, এই বিল্ডারের নাম কি? উইক্স। এলিমেন্টর। এলিমেন্টর। এলিমেন্টর, তাই না? আচ্ছা, এখন এলিমেন্টরটা আমরা যদি একটু অনলাইনে সার্চ করি, এই যে এলিমেন্টর, এলিমেন্টর.com, ওদের বিভিন্ন ধরনের সার্ভিস আছে। এর মধ্যে মোস্ট পপুলার সার্ভিস হচ্ছে বিল্ডারের যে সার্ভিসটা। ওদের কিছু থিম বা অনেক কিছু আছে। আমরা যদি এখান থেকে প্রোডাক্টস অপশনে যাই, আমরা এখানে দেখতে পারবো পেজ বিল্ডার প্লাগইন। এই প্লাগইনটা দেখেন এখানে ওভারভিউ দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা এখন ইনস্টল করবো। এটার ফ্রি ভার্সনটা অ্যাভেলেবেল অ্যান্ড পেইড ভার্সন অ্যাভেলেবেল, ঠিক আছে? এন্ড ফ্রি অ্যান্ড পেইড কোনটা আমরা ইউজ করবো, তো অবশ্যই আমরা ফ্রি অ্যান্ড পেইড দুইটাই শিখবো। কারণ ফ্রি ভার্সনে হয়তোবা কিছু কাজ করা যায়, বাট ক্রিয়েটিভ কাজগুলা, অ্যাডভান্স কাজগুলা, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, পেইড ভার্সন ইউজ করতে হয়। আমরা শুরুতে ফ্রি ভার্সনটা ইনস্টল করে নিই। ফ্রি ভার্সনটা কোথায় পাবো? প্লাগইন অপশনে যাব, অ্যাড নিউ প্লাগইন। সার্চ করবো এখানে এলিমেন্টের নিচে। ওকে, সার্চ করার পরে এই যে প্রথম আমরা যেটা পেয়েছি, 10 মিলিয়নেরও বেশি ওয়েবসাইটে এটা বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। তার মানে এর থেকেও অনেক বেশি ওয়েবসাইটে এটা ইউজ করা হচ্ছে। 10 মিলিয়ন মানে কতগুলো সাইট? 1 কোটি। 1 কোটি। ঠিক আছে, সো 1 কোটি সাইটে এখন বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। এর থেকে অনেক বেশি সাইট বর্তমানে ইনভেন্টরি ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা আমরা এখন কি করবো, ইনস্টল করবো। এটা ফ্রি অফ কস্ট, ফ্রি ভার্সনটা। এটা পেইড ভার্সন অ্যাভেলেবল। এটা 4 উইক আগে, প্রায় 1 মাস আগে একটা আপডেট আসছে এটা। বাট আমরা একদম লেটেস্ট আপডেটটা নিয়ে প্র্যাকটিস করবো না। লেটেস্ট আপডেটে সবসময় কিছু না কিছু প্রবলেম থাকে। তো আমরা এর আগের 2-3টা ভার্সন আগে স্টেবল ভার্সন নিয়ে প্র্যাকটিস করবো। কারণ আমাদের এখন অ্যাডভান্স ফিচার রিভিল করার থেকে কাজটা ভালোভাবে শেখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাক্টিভ করার সাথে সাথে আমাকে বলবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আপনারা চাইলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, একদম ইজি টু ইউজ। সেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, খুব ইজি। করে নেওয়া ভালো। স্কিপ করলাম। এখানে বলবে যে থিমটা ইনস্টল করো, কন্টিনিউ তাহলে আমরা করবো একটু পরে। তারপর যেটা আছে চুজ ফিচার, কি কি কারণে আমি এটা ইউজ করতেছি, সেখান থেকে চুজ ফিচার করতে বললো, এটাও স্কিপ করলাম। আপনি চাইলে একবার এখান থেকে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাই। এখন আমাদের কি হলো, এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এই এলিমেন্টর দিয়ে কি কি করা যায়, চলেন আমরা পেজে যাই।
অ্যাড নিউ পেজ, আমরা একটা পেজ তৈরি করতেছি। একটা ওয়েবসাইট আসলে মূলত কি অনেকগুলো পেজের সমষ্টি, তাই না? এটা তো আমরা জানি, একটা ওয়েবসাইট আসলে মাল্টিপল পেজ থাকে। তো আমি এখানে ধরেন নাম দিলাম, যে কোনো কিছু নাম দিতে পারি, এলিমেন্টর নাম দিলাম। আচ্ছা, এলিমেন্টর নাম দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিতে পারি। এখানে টেমপ্লেটের একটা অপশন থাকে, সবসময় এটা শো করে না এখানে, তো দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে এলিমেন্টর নাম দিয়ে পাবলিশ করে দিলাম, আমার কিছু সিলেক্ট করা দরকার নেই। এখন এটাকে আমি এডিট করবো কিভাবে? এখানে ওদের নিজস্ব একটা বিল্ডার আছে যেটা খুব বেসিক, এখান থেকে আপনি প্যারাগ্রাফ টেক্সট এগুলো নিয়ে ডিজাইন করতে পারেন। But আমরা ইউজ করবো কি, আমরা ইউজ করবো এলিমেন্টর, এই যে উপর অপশন দেখুন এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখানে আমাকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এক এক সময় এক একটা দেয়, এখানে আপনি স্কিপ বা এখান থেকে এটা দিতে পারেন। আচ্ছা, সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ইন্টারফেসের সাথে পরিচয় হওয়া না, ঠিক আছে? So, এইখানে যদি আমরা দেখি, এই পাশে যে প্যানেলটা আছে, এই প্যানেলটাকে বলা হচ্ছে উইজেট প্যানেল। এটা উইজেট প্যানেল। এইখানে যে অপশনটা আছে এটাকে বলা হচ্ছে নেভিগেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে বারবার প্রো উইজেটে যাইতে, তো এটা থাকবে, সমস্যা নেই। আর এইখানে আমরা সেটিং অপশন গুলা পেয়ে যাব। এইখানে আমরা কাজ করা শেষে প্রতিবার আপডেট বা পাবলিশ করার অপশন পাবো। ওকে, মাঝে মাঝে পজ হয়ে গেলে সরি, একটা ক্লায়েন্ট টেক্সট করতেছে একটা না, জাস্ট বলে দিলাম, একটু সময় নিয়ে নিলাম। ভাইয়া মেনু পেলে না, আমি অতদূর তো যাই নাই, অ্যাডভান্স যাওয়ার দরকার নেই, হ্যাঁ। আস্তে আস্তে আমি যে প্রসেসে যাচ্ছি আমার সাথে আগান, বেটার হবে। চাইলে তো একদিনে সবই দেখাই দিতে পারবো আমি, আমার জন্য ভালো, বাট একদিনে সব দেখাইলে নিতে পারবেন না। ই কমার্স ই কমার্সের অনেক কিছু এলিমেন্ট তৈরি করা অল্প যায়, সেটা করে অনেক বড় শিখান বিষয়। স্যার, একটু জি ছোট জি, ছোট বিষয়গুলো ধরে ধরে শিখান। অবশ্যই, বাট অত আবার না, কিছুটা নিজেদের উপরে দায়িত্ব আছে আপনাদের। আমার যতটুকু দায়িত্ব আমি শেখাবো, বাট তারপরে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাস নেবো 2 ঘন্টা, আপনাদের প্র্যাকটিসের সময় থাকবে 7 দিন। সো এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? অনেক বিষয় আছে আমি টাচ করে দেখাই দিব, পরবর্তীতে রিভিল করার দায়িত্ব আপনাদের। আর আপনি যদি বলেন আমাকে সবকিছু রিভিল করতে, আমি শুধু উইজেট প্যানেল নিয়ে আপনাদের প্রায় 40টা ক্লাস নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া ল্যান্ডিং পেজ, ওকে, ল্যান্ডিং পেজ বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইট গুলা মোস্ট কমনলি এক পেজের হয়। এক পেজ বলতে বুঝাচ্ছে আমি কোনো একটা পেজে ল্যান্ড করলাম, আমার এই পেজে আমার যত ধরনের ইনফরমেশন দরকার সবকিছু আমি পেয়ে গেলাম। এইটাকে মূলত বলে হচ্ছে ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এক পেজের যে ওয়েবসাইট গুলো হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ওয়েবসাইট দেখি না, লাইক আমার পোর্টফোলিওটাও যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা এক পেজের একটা ল্যান্ডিং পেজ, বাট এইখানে ক্লায়েন্টের যা যা দরকার সে এ টু জেড সব ইনফরমেশন পাবে, ঠিক আছে? এখানে যা দরকার, একটা ক্লায়েন্টের যা দরকার হতে পারে সে সব ইনফরমেশন এখানে দেবে। এন্ড লাস্টলি সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এখান থেকে সরাসরি। আচ্ছা, এখন আমরা যে পেজটা ডিজাইন করতেছিলাম কিভাবে কাজ করব, সর্বপ্রথম আমাদের একটা বিষয় বুঝতে হবে, এই নিচে কিছু আছে উপরে কিছু আছে, এগুলো তো আমরা বানাই নাই, তাই না? এগুলো আসলো কোত্থেকে? এগুলো আসলো হচ্ছে থিম থেকে ডিফল্ট কিছু ফাংশনালিটি চলে আসে অটোমেটিকলি। এখন আমাদের জন্য শুরুতে প্র্যাকটিস পারপাসে যখন আমরা কাজ করব, এত কিছু যদি আমাদের সামনে আসে আমাদের জন্য কাজ করা টাফ, অনেক কিছু হয়তো বুঝবো না, মেশআপ হয়ে যাবে। সেই জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের জন্য একটা ফাঁকা পেজ, একদম সাদা যদি একটা পেজ আপনাকে দেওয়া হয়, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবেন, শিখতে পারবেন।
বাট আপনাকে যদি একটা পেজ, এমন পেজ দেওয়া হয় যে পেজে অলরেডি অনেক কিছু ড্রয়িং করা আছে, এর মাঝখানে মাঝখানে আপনাকে ড্র করতে বললো, আপনার কিন্তু আনকমফোর্টেবল লাগবে। এখন হ্যাঁ, এখানে যদি আপনি এক্সপার্ট হন তখন আপনার জন্য ঠিক আছে, আপনি ম্যানেজ করতে পারবেন। বাট যখন আপনি নতুন নিউবি, তখন কিন্তু আপনার জন্য এটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ফাঁকা পেজ নিবেন। ফাঁকা পেজটা পাবো কই? আচ্ছা, এটার জন্য আমরা এই যে উপরে সেটিং অপশন আছে দেখেন, সাইট সেটিং, এইখানে যাবো। আচ্ছা, সাইট সেটিং এর এইখানে আমাদের সাইটের বিভিন্ন ধরনের লেআউট এন্ড এভরিথিং সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো একটা একটা করে। তাই এখন আমার কাছে মনে হলো না, আমি একটা একটা করে চেঞ্জ করবো না, আমি কিছুই চাচ্ছি না, একদম ফাঁকা পেজ চাচ্ছি, টোটালি ফাঁকা পেজ। তো আমি এখান থেকে একদম এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে একটা আছে হচ্ছে থিম বিল্ডার, এখানে আছে হচ্ছে কিবোর্ড শর্টকাট, এখানে আছে এক্সিট টু ওয়ার্ডপ্রেস। তার মানে কি, এখান থেকে এক্সিট করে একবারে ডিরেক্টলি আমি কই যাইতে পারবো? ওয়ার্ডপ্রেসে যাইতে পারবো। ঠিক আছে, সো এই ফাংশন গুলো আমরা বুঝলাম। তাহলে আমরা ওই অপশনটা পাবো কোথায় দেখেন, একদম সিম্পলি এইখানে একটা আরেকটা আমরা সেটিং আইকন পাচ্ছি, তাই না? এখানে একটা গিয়ার, এটা কিন্তু সেটিং আইকন ছিল, এটা হচ্ছে কি সাইট সেটিং। আর এটা কি সেটিং? পেজ সেটিং। আমরা তো পুরো সাইটের কোনো সেটিং করবো না, আমরা কি করবো, শুধুমাত্র পেজের একটা সেটিং করবো। So আমরা এখান থেকে পেজ সেটিং এ চলে যাব। দেন আমরা এখান থেকে দেখবো একটা লেআউট অপশন আছে, পেজ লেআউট, এইখানে। তো আমরা কি করব, এইখান থেকে ডিফল্টের জায়গায় আমরা দিব এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস দিলে কি হবে, একদম পিওর ফাঁকা একটা পেজ আমরা পাবো। এলিমেন্টর ক্যানভাসটা আমরা আপাতত ইউজ করবো, পরবর্তীতে আমরা এলিমেন্টর ফুল ইউজ করবো, বাট ওটা অন্য কোনো একটা পারপাসে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। বাই। এখন আমরা কি করব, যখনই এটা দিছি সাথে সাথে ফাঁকা পেজ হয়ে গেছে। এখন আমরা আমাদের মতো এখানে কাজ করতে পারবো। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি আমরা। প্রথম অপশনটা হচ্ছে প্লাস, যেটা দিয়ে আমরা নতুন করে সেকশন নিতে পারি। আর একটা পেজে আসলে মূলত কি থাকে দেখেন তো, এটা কি একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন, এটাও সেম সেকশন সেকশন, এটা একটা সেকশন, এটা একটা ভিন্ন সেকশন, এটা একটা ভিন্ন সেকশন। তার মানে কি, একটা পেজ আসলে মূলত অনেকগুলা সেকশন নিয়ে তৈরি হয়। সেটা একটা সেকশন নিয়ে হইতে পারে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সো অন। এখন আমাদেরকেও সেম কাজ করতে হবে, প্রতিবার সেকশন নিয়ে নিয়ে আমাদের পেজের ডিজাইনটাকে আগাইতে হবে। দেন যে অপশনটা আছে সেটা হচ্ছে রেডিমেড টেমপ্লেট, যেটা আমাদের জন্য এখন এখন আমাদের জন্য এটা একদমই জায়েজ না ইউজ করা। ঠিক আছে, এই কোর্সের জন্য এখন না, আমাদের পরবর্তীতে হয়তো আমরা এটা ইউজ করতে পারবো। রেডিমেড যদি ইউজ করেন তাহলে দেখা যাবে আপনি আর নিজে থেকে হাতে ডিজাইন করতেছেন না, আপনার এই কাজটা কখনোই শেখা হবে না। আমাদের এখন দায়িত্ব হচ্ছে শুধুমাত্র এই যে অপশনটা, এটা দেওয়া আছে। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এআই। এআই কে আপনি যদি কিছু বলেন, এটা বানাই দাও, ওটা বানাই দাও, কাছাকাছি কিছু একটা বানিয়ে দিবে। ইটস নট দ্যাট পারফেক্ট রাইট নাও, ঠিক আছে, বাট দে আর ডুইং ওয়েল। ইন ফিউচারে হয়তো বা এটাও খুব ভালো একটা পর্যায়ে যাবে, এখান থেকে সার্চ করে আমরা অনেক সেকশন তৈরি করতে পারবো। বাট এগুলো আমাদের এখন মেইন কনসার্ন না, আমাদের জাস্ট হচ্ছে এটা দিয়ে আমরা আমাদের কাজ করবো। আচ্ছা, সর্বপ্রথম যেটা করবো, আমরা এটা প্লাস ক্লিক করলে আমরা দেখতে পারবো দুইটা অপশন, একটা হচ্ছে ফ্ল্যাগ বক্স, একটা হচ্ছে গ্রিড। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমরা ফ্লেক্স বক্স নিব নাকি গ্রিড নিব। এখন এলিমেন্টর যারা আগে থেকে শিখে আসছে, এই ফ্লেক্স বক্স এন্ড গ্রিড তাদের জন্য কোয়াইট ইজি। বাট যারা একদম নিউবি, তাদের জন্য এই ফ্লেক্স বক্স এন্ড গ্রিডে কাজ করাটা একটু টাফ। আচ্ছা, কেন? প্রশ্ন হতে পারে। কারণ এই ফ্লেক্স বক্স এন্ড গ্রিডটা এলিমেন্টরের আগের ভার্সনের সেকশন এন্ড ইনার সেকশনের কনসেপ্টটার অ্যাডভান্স একটা পর্যায়ে। তো তারা যারা ওইটাতে কাজ করে আসছে তাদের জন্য এটা বোঝা ইজি হবে। এখন আমরা সরাসরি এটাতে মুভ না করে, আমরা যদি প্রথমে ওইটা দিয়ে কাজ স্টার্ট করি এন্ড কোন একটা পর্যায়ে গিয়ে ফ্লেক্স বক্স এন্ড গ্রিডটা বুঝে নেই, আমাদের জন্য বেস্ট হবে। তো আমরা কি করতে পারি এটার জন্য, আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করব। আর আমরা যে লেআউট সিলেক্ট করছিলাম এই জন্য এটা পাবলিশ অপশন আসে, মানে একবার সেভ করতে বললো আর কি, না তো লেআউটের কাজটা থাকতো। আমরা কি করবো, আমরা ড্যাশবোর্ডে ব্যাক করবো, কোথা থেকে, যে এলিমেন্টরে ক্লিক করব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। আবার এখান থেকে ওয়ার্ডপ্রেসের আইকনে ক্লিক করবো। ফাইন। এখন আমাদের কি করতে হবে, এলিমেন্টর সেটিংটা চেঞ্জ করতে হবে। সো এলিমেন্টর থেকে আমরা চলে যাব সেটিং অপশনে। সো এলিমেন্টর সেটিং, সেটিং থেকে চলে যাব ফিচার অপশনে। ঠিক আছে, এখানে ফিচার্স দেখতে পাচ্ছি, এখানে গেলে, এখানে গেলে আমাদের যে অপশন আছে, আমরা খুঁজবো হচ্ছে ফ্লেক্স বক্স কন্টেইনার। সো আমার সাথে আপনারাও খুঁজুন। পাইছি। এটা স্যার। গ্রিন মার্ক মানে কি, এটা অ্যাক্টিভ করা আছে।
অলদো এটা ডিফল্ট শো করতেছে, ডিফল্ট দুই দিকে হইতে পারে, ডিফল্ট থাকা অবস্থায় অফও থাকতে পারে, ডিফল্ট মানে অনও থাকতে পারে। সো এটা ডিফল্ট মানে হচ্ছে অন। আমরা চাচ্ছি না ফ্লেক্সবক্স কন্টেইনার এখন আপাতত অন থাকুক, আমরা এটাকে কি করব, ইনঅ্যাক্টিভ করে দিব। এটা আমাকে একটু কনফার্মেশন চাবে, কারণ আমি যদি সাইটটা অনেকখানি ডিজাইন করে ফেলি, দেন এটা যদি ডিঅ্যাক্টিভ করি ওই ডিজাইন গুলো আমার জন্য একটু কমপ্লিকেটেড হইতে পারে। আমাদের তো দরকার নেই, আমাদের ফ্রেশ সাইট, আমরা অফ করে দিলাম। তো আমরা শুরুতেই প্লাগইনটা ইনস্টল করার পর এটা ডিঅ্যাক্টিভ করে দিব। আমরা আবার একটু রিচেক করবো, হ্যাঁ ঠিক আছে ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দিব, দ্যাটস ইট। আমাদের এই পর্যন্ত এতটুকুর কাজ হয়ে গেছে। পেজে যাবো আবার, এই পেজটা এডিট করতেছিলাম, এডিট অপশনে গিয়েও যাইতে পারি, বা এখানে ডিরেক্ট অপশন চলে আসছে, যেহেতু একবার এডিট উইথ এলিমেন্টর করছি এই পেজে, দেখাচ্ছে এই পেজটা এলিমেন্টর দিয়ে কাজ করা হয়েছে, এই কারণে এখানে অপশন চলে আসছে এডিট উইথ এলিমেন্টর। বাই। এখন আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, দেখেন তো ডিফারেন্ট না আগের থেকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এন্ড কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা কি ফুল একটা সেকশন, এটা কি দুইটা কলামের একটা সেকশন, তিনটা কলামের একটা সেকশন, চারটা, একটা ছোট কলাম, একটা বড় কলাম, সো অন। অনেকগুলো টাইপের সেকশনের ভাগ আছে এখানে, যেটা আমাদের ডিজাইন করার সময় দরকার হয়। যেমন আমরা যদি একটা পেজ দেখি, এই পেজটাকে যদি দেখি শুরুতে, এটা কি একটাই কলাম, আমি ফুল একটা সেকশন। বাট এইখানে আবার কয়টা কলাম? 3টা, তিনটা কলাম। এখানে 2টা। দুইটা কলাম। তো এরকম প্রত্যেকটা জায়গাতে ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে। এখানে আবার তিনটা কলাম, এখানে আবার একটা দুইটা কলামই, কারণ এই পুরো পার্টটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। এরকম আমাদের যখন যেটা লাগবে আমরা তখন এখান থেকে নিতে পারবো। আমরা শুরুতে একটা জাস্ট কলাম নিয়েই কাজ করবো, আজকের কাজটা নিলাম। নেওয়ার পর পরই এখানে আমরা দেখতে পারবো এই যে সেটিং, এইটাতে অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ অবস্থায় যখন থাকবে এটা কালারফুল হয়ে থাকবে, দেখেন এটা কালারফুল অবস্থায় আছে, তাই না? এই যে নিচ দিয়ে বা দেখা যাচ্ছে, তার মানে কি এখন সেটিংটা অ্যাক্টিভ অবস্থায় আমি কাজ করতেছি। সেটা বুঝবো কিভাবে, এখানে লেখাও থাকবে এডিট সেটিং, সেটিংটাকে এডিট অপশনে আসি বর্তমানে। আচ্ছা আমি যদি বাইরে ক্লিক করি, এটা কিন্তু চলে গেছে, এখন এটা আর অ্যাক্টিভ অবস্থায় নেই, দেখাচ্ছে হোভার করলে বাট অ্যাক্টিভ অবস্থায়। হোভার মানে মাউস নিয়ে যাওয়া কোনো কিছুর উপরে, হোভার করলে দেখাচ্ছে বাট বাইরে নিয়ে গেলে এটা অ্যাক্টিভ অবস্থায়, যেমন এখানে দেখাচ্ছে ওনার এডিট সেটিং বা এডিট সেকশন। তো আমরা কি করব, আবার এটা ওভার করে নিয়ে এই যে মাঝখানে যে অপশনটা, এখানে ওভার করলে আমরা দেখতে পারবো লেখা আসবে এডিট সেকশন। তো এখানে ক্লিক করলে এডিট সেকশন অপশন চলে আসবে। দুই ধরনের অপশন আছে এখানে, একটা হচ্ছে বক্স। বক্স মানে হচ্ছে একটা ওয়েবসাইট আসলে মূলত হয়ই বক্স, কারণ ওয়েবসাইটে দেখবেন কন্টেন্ট গুলা দুই পাশ থেকে কিছুটা মার্জিন ছেড়ে রাখে সবসময়। একদম কি গায়ে গায়ে লেগে থাকে, দেখেন তো, দুই পাশে ফাঁকা জায়গা রাখে না সমান ভাবে। ইভেন এই হেডারটাও দেখেন, এইখানে যতটুকু জায়গা রাখছে এই পাশে ততটুকু জায়গা রাখছে, কিন্তু সে সব জায়গাতেই সেম জিনিসটা দেখবেন, এই পাশে যতটুকু জায়গা রাখছে সেই পাশেও ততটুকু জায়গা ফাঁকা রাখছে। এটাকে আবার হচ্ছে বক্স, ঠিক আছে। আর যেটা হচ্ছে ফুল স্ক্রিন, কারণ দুই পাশে একবারে লেগে আছে পুরোটা, এইখানে ওরকম সেকশন নাই। এই লেখাগুলো একদম কর্নার থেকে শুরু হবে, ইমেজটা একদম কর্নার থেকে শুরু হবে, সেটাকে বলে কি, এইখান থেকে দিলে ফুল উইথ, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে আরো অপশন আছে, এগুলো এখন আপাতত মাথায় ধরবে না, আমরা আস্তে আস্তে সিম্পলি যাই। এরপর আছে স্টাইল অপশন। স্টাইল অপশনে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি, বর্ডার শেপ দিতে পারি, এগুলো একটু পরে আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা এখন এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ভেতরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই যে এটার ভেতরে, সো আমি বাইরেও ক্লিক করি, ধরেন এই যে এখানে প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, আবার এলিমেন্টস অপশন গুলো চলে আসছে, রাইট? অথবা আরেকটা কাজও করতে পারতাম আমরা, ধরেন এটা সেটিং আমি অপশনে আছি, ঠিক আছে। এখন আমার এলিমেন্টস দিতে হবে, এই যে এখানে প্লাস আইকন আছে, এটাতে গেলে এই যে এলিমেন্টস অপশন চলে আসবে। সেখানে অনেক ধরনের এলিমেন্টস আছে, এগুলো আমরা নিব। আচ্ছা এক মিনিট হোল্ড অন।
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, এইখানে আমরা ইনার সেকশনটা একটু পরে বুঝতেছি। হেডিংটা নিয়ে স্টার্ট করি। হেডিংটা আসলে কি? হেডিংটা হচ্ছে একটা ওয়েবসাইটের যেই টেক্সট গুলা দেখতে তুলনামূলক বড়, যেমন এটা একটা হেডিং, এটা সিম্পল টেক্সট, বাট এটা একটা হেডিং, অলদো এটা কিন্তু ওইটার থেকে তুলনামূলক ছোট। সো হেডিং এর পয়েন্ট থাকে অনেকগুলো, হেডিং 1 2 3 থেকে 6 পর্যন্ত থাকে। হেডিং 1টা সবচেয়ে বড়, হেডিং 2 তার থেকে একটু ছোট, হেডিং 3 তার থেকে একটু ছোট, সো এখানেও সেম ভাবে। So, এটা যদি হেডিং 1 হয়, ধরেন এটা হেডিং 2, এটা হেডিং 4 বা এরকম হবে। ঠিক আছে, এটা ধরেন হেডিং 3 এরকম হবে। ঠিক আছে, এটা হেডিং 3 হবে এরকম। আচ্ছা, এখন এই হেডিংটা কোত্থেকে নিব? এইখান থেকে নিব আমরা। তো হেডিংটা এইভাবে টেনে নিয়ে এটা থেকে ছেড়ে দিব। এইখানে দেখেন অপশন আছে সিলেক্ট করা। সো আপনার যদি মনে হয় এটা সবচেয়ে বড় টেক্সট বা একদম সাইটের শুরুর টেক্সটটা, তাহলে এটা আমরা এখান থেকে ইচ ওয়ান সিলেক্ট করে দিব সিম্পল। ঠিক আছে, আর যদি মনে হয় না এর থেকে ছোট, তাহলে এই 6 পর্যন্ত আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। আর আমি যদি চাই যে হেডিং এর অপশনই না থাকুক, তাহলে ডিপ স্প্যান বা পি ট্যাগ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। বাট হেডিং ইউজ করলে অবশ্যই আমাদের হেডিং এর এই ছটার যে কোনো একটা ইউজ করা উচিত। এটা ডিজাইনের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। আপনি যেটাই সিলেক্ট করেন ডিজাইন দেখতে একদম হুবহু সেম করা সম্ভব। বাট এসইওর ক্ষেত্রে ক্লায়েন্টের কিছুটা প্রবলেম হইতে পারে আপনি যেটা ম্যানেজ না করেন। তো শুরু থেকেই এটা গুড প্র্যাকটিস যে আপনি কোনটা কোন হেডিং এটা সিলেক্ট করে নেন। আচ্ছা, হেডিং দেওয়ার পর পর যে কাজটা আসবে সেটা হচ্ছে এটার যে টেক্সটটা, এই টেক্সটটা পরিবর্তন করা। ধরেন আমার যে টেক্সট এইখান থেকে যে টেক্সটটা আছে আমি এইটাই ইউজ করবো, আমি এটা মার্ক করে কপি করলাম। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই টেক্সটটা মার্ক করার জন্য আমি কিন্তু এইভাবে মার্ক করছি, তাই না? এটার কিন্তু স্মার্ট ওয়ে আছে মার্ক করার। কেমন? আমি যদি ধরেন শুধু পেজটা মার্ক করতে চাই, আমি পেজের উপরে মাউস করে ডবল ক্লিক করবো, এটা মার্ক হয়ে যাবে। আর আমি যদি পুরা যতটুকু আছে এই লাইনে পুরোটা আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি একসাথে 3টা ক্লিক করবো, ট্রিপল ক্লিক, পুরোটা কিন্তু লাইন সিলেক্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি যদি শুধু ওয়ার্ডটা সিলেক্ট করতে চাই, ডবল ক্লিক করব। ফর সিলেক্ট করতে একটা ওয়ার্ড সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক, একটা লাইন পুরোটা সিলেক্ট করার জন্য ট্রিপল ক্লিক, একটা প্যারাগ্রাফ পুরোটা সিলেক্ট করার জন্য ট্রিপল ক্লিক। ক্লিয়ার? এগুলো আপনাদের কোর্সের কোনো মডিউল না, বাট এগুলো শেখার জন্য কোনো অপশনও কোথাও পাবেন না। তো আপনার হয়তো বা অনেক বছর কাজ করার পর কোনো একটা জায়গা থেকে হয়তো এটা শিখতে পারবেন। সো আমার যেহেতু এটা জানা আছে, আমি আপনাদেরকে এই জিনিসগুলো, এই শর্টকাট গুলো শিখাই দিচ্ছি। আপনি না শিখেন কোনো প্রবলেম নাই, বাট যদি শিখেন ট্রাস্ট মি এটা আপনাকে অনেক বেনিফিট দিবে ইন ফিউচারে। ফাইন। সো আমরা এটা চাইলে এভাবে সিলেক্ট করে মার্ক করতে পারি। এটা আমরা সিলেক্ট করলাম, হেডিংটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখানে দেখেন যে কোনো কিছু সিলেক্ট করার জন্য দেখবেন এখানে একটা পেন আইকন আছে। সেকশন সিলেক্ট করার জন্য যেমন এখানে 6 ডট থাকে, কোনো উইজেট, উইজেট বলতে কি বোঝাচ্ছি, এইখানে এই যে এগুলোকে বল কি, উইজেট। তো কোনো উইজেট এডিট করার জন্য কি করতে হয়, যেখানে পেন আইকন আছে সবগুলোরই ডান কর্নারে পাবো, এটাকে এডিট বাটনে ক্লিক করতে হয়। আচ্ছা, টেক্সট আমরা দুই ভাবে পেস্ট করতে পারি। এক হচ্ছে এটার ভিতরে এখানেই ডবল ক্লিক করে বা যেভাবে হোক এইভাবে মার্ক করে ফেলে দিয়ে এইখানে আমি পেস্ট করতে পারি, টাইপ করতে পারি, একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে এইখানে, দুইটার কোথায় করবো আমরা, চলেন দুই জায়গায় করে দিই। তো এইখানে যদি পেস্ট করি, দেখেন এইখানে টেক্সটটা আসছে কিভাবে, নর্মালি আসে নাই। এইখানে খেয়াল করেন এটার সাথে অনেক কোড অ্যান্ড হ্যান ত্যান অনেক কিছু চলে আসছে, যেটা আসার কথা ছিল না। কেন আসছে? কারণ এই ফিল্ডটা এইখানে সরাসরি দেওয়াটা ডিজাইন সেন্সিটিভ। ওকে, আমরা কন্ট্রোল Z করলাম, যা কাজ করছে এটা আনডু করার জন্য, এটা ব্যাক আসার জন্য। আচ্ছা, আপনি কন্ট্রোল Z করলে যা যা করছেন ওগুলো ব্যাক যেতে পারবেন। এখন আমি এখান থেকে পেস্ট না করলে কোথায় করব? আমি সবসময় পেস্ট করলে এখান থেকে পেস্ট করবো, ফেলে দিয়ে আবার যা আছে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো। ফাইন, চলে আসছে। একটা ওয়েবসাইটের উইজেট কোন অংশ থাকে, এটা আসলে কোনো ভ্যালিড কোশ্চেন হয়নি, দেখতে থাকেন। ওকে, এখন এই যে যে আমি টেক্সটটা এখানে বসাইলাম, এইখানে আর এখানে বসানোর পার্থক্যটা আশা করি বুঝতে পারছি। এখন তাহলে এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে মাঝখানে কোনো একটা ছোট্ট এডিট দরকার, এইখান থেকে সেটা খুঁজে পাওয়াটা। এখানে তো আপনি দেখতে পারতেছেন ক্লিয়ারলি। ধরেন আপনার এখানে এই যে ই জায়গায় এইখানে
চেঞ্জ হবে বা এস যোগ হবে, তো এখানে সিলেক্ট করে এস দিয়ে দিলাম, এখানে এস দিয়ে দিলাম, এরকম পসিবল। বা আপনি এখন মনে হলো না এসটা তো আসলে এটা ইংলিশের সাথে যাচ্ছে না, তো আমি আবার এখানে সিলেক্ট করে এখান থেকে এটা ফেলে দিলাম। এরকম সিম্পল কাজগুলো আমরা এইখান থেকে ম্যানেজ করব। আর যখন টেক্সট পেস্ট করব, এইখানে আমরা পেস্ট করব। আশা করি বুঝতে পারছি। এখন আমার এই টেক্সটটা যদি আমি চাই, কেউ ক্লিক করলে কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে, তাহলে এখান থেকে আমি লিঙ্ক করে দিতে পারবো। এলিমেন্টর এইটা একটা ভালো অপশন যে সব জায়গাতেই লিঙ্ক করার একটা অপশন থাকে। আচ্ছা, তারপরে যে অপশনটা আমরা পাবো এখানে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল কেন লাগবে দেখেন, এই টেক্সটটা কিন্তু এই কালার, এত বড় ফন্ট বা এই ফন্টের টাইপই যে থাকবে বিষয়টা এরকম না। এটা লেখা দেখতে আরো মোটা হইতে পারে, বা এটা দেখতে আরো চিকন হইতে পারে, এটা দেখতে ডিফারেন্ট কালারের হইতে পারে। তো এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমরা চলে যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনটা পাবো কোথায়, যখন হেডিংটা এখানে এডিট হেডিং সিলেক্ট করা থাকবে। স্টাইল অপশনে চলে গেলাম, এখানে অপশন আছে অ্যালাইনমেন্ট। তো এখানে অ্যালাইনমেন্টটা কয় দিকে আছে, তিনটা অ্যালাইনমেন্ট আছে। লাস্টলি যে অ্যালাইনমেন্টটা আছে এটা একটু পরে বুঝাচ্ছি। প্রথম অ্যালাইনমেন্টটা যেটা নর্মালি থাকে লেফট থেকে, সব ল্যাঙ্গুয়েজ কিন্তু লেফট থেকে লেখা হয় না, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু রাইট সাইড থেকেও লেখা হয়, লাইক অ্যারাবিক, হিব্রু, এই টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো রাইট সাইড থেকে লেখা হয়। ওইগুলা এই পাশ থেকে এইভাবে আসবে, লেখা যখন হবে তখন এই পাশ থেকে যাবে। তো আপনি যদি এখন লিখেন কিছু, আপনি দেখবেন রাইট সাইড থেকে লেফটের দিকে আসতেছে। ঠিক আছে, এই পাশ থেকে রাইট থেকে লেফটের দিকে আসতেছে, তাই না? এখন আপনি যদি মিডলে রাখেন, এটা মাঝখান থাকবে, তো মাঝখান থেকে দুই দিকে ছড়াই যাবে লেখাটা, আপনি যা লিখবেন। ঠিক আছে, দুই দিকে কিন্তু ছড়াই যাচ্ছে। আমি যদি বেশি লিখি, ঠিক আছে, দুই দিকে ছড়াই গেছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এখন শুরু থেকে লেখা শুরু করি, দেখেন শুরু থেকে কোথায় লেখা শুরু করে, মাঝখান থেকে দুই দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে এইটা দেই, এখানে আমি কোনো পরিবর্তন দেখতে পারবো না, লেফট সাইডে থেকে যাবে, কারণটা কি? আচ্ছা, আপনারা কি কখনো পত্রিকায় একটা বিষয় খেয়াল করছেন, পত্রিকার নিউজ গুলা দেখতে এত সুন্দর হয় কেন, এত লিখা তারপর হিবিজিবি লাগে না কেন? পত্রিকার লেখাগুলো যখন দেখবেন, পত্রিকার লেখাগুলো কি কোনো এক পাশে অ্যালাইন করা থাকে নাকি দুই পাশে অ্যালাইন করা থাকে? দেখেন তো, এই পাশেও অ্যালাইন করা, এই পাশেও একদম পারফেক্টলি অ্যালাইন করা, তাই নাকি? দেখেন তো, নর্মালি কি এরকম হয় লেখা? আপনি যদি লিখেন নর্মালি কোনো কিছু, ধরেন আমাদের নর্মালি লিখলাম, নর্মালি তো এরকম হয়, তাই না? লেখার মধ্যে কিছুটা ভিন্নতা নিয়ে আসলাম। আচ্ছা, দেখেন এই পাশটা কিন্তু অ্যালাইন করা না কোনোভাবে, এই পাশটা পারফেক্টলি অ্যালাইন, বাট এই পাশটা একটা বড় আছে, একটু ছোট, একটু যেখানে গিয়ে একটা ওয়ার্ড শেষ হচ্ছে, নেক্সট ওয়ার্ডটা জায়গা না হলে ওয়ার্ডটা নিচে চলে গেছে, এইভাবেই তো হয় নর্মালি। বাট আপনি যখন এটা ইউজ করবেন, দুই পাশে পারফেক্টলি অ্যালাইন হবে। হ্যাঁ, মাঝখানে স্পেস বাড়ায় বাড়ায় সে এটাকে ম্যানেজ করার ট্রাই করবে। বুঝছি না, বুঝি নাই। অনলি রাজু পাটোয়ারি বুঝতে পারছে, বাকিরা আইদার ঘুমাইছে বা বুঝে নেই। ওকে, দ্যাটস ফাইন, বাকিরা রেকর্ড দেখে কামাই করবে। আচ্ছা, এরপরে যে অপশনটা, সেটাতে আমরা চলে যাবো। আমরা আরেকটু স্টাইলে কাজ করি, এখানে যে অ্যালাইনমেন্টে আমরা কাজ করলাম, দেন যেটা আছে সেটা হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, আসলে টেক্সট কালারটা কি? টেক্সট কালার হচ্ছে এই যে যে রঙের টেক্সট আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা কালার সোয়াচেস দেখাবে আমাকে। তো এই প্যানেল থেকে আমি যে কোনো কালার চুজ করতে পারি। এইখান থেকে আমি কালারের শেডটা চুজ করব, এইখান থেকে কালারের
ব্রাইটনেস ডার্কনেস চুজ করবো, লাইক নিচের দিকে যত যাবো তত ডার্ক হবে, উপরের দিকে যত যাবো তত লাইট হবে, লেফটের দিকে যত যাবো তত হোয়াইটের কাছাকাছি যাবে। ঠিক আছে, তো আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি এরকম। এইখানে হচ্ছে কালারের অপাসিটি, কালারটা দেখা যাবে কতটুকু, যেমন এখানে ফুল বক্স ফুল লাইনটা সিলেক্ট করা আছে, তো আমরা যত কমাবো এটার অপাসিটি তত কমবে, কমাইতে কমাইতে যদি একবার জিরো করে ফেলে এটা দেখাই যাবে না। তো এটা হচ্ছে হালকা বা গাঢ় হবে কতটুকু, এটা সিলেক্ট করা এখান থেকে। ফাইন। দেন যে অপশনটা আছে এটা হচ্ছে টাইপোগ্রাফি, মোস্ট ইম্পর্টেন্ট স্টাইল এলিমেন্টরের জন্য বা যে কোনো ওয়েবসাইটের জন্য। কেন? একটা ওয়েবসাইটে প্রচুর টেক্সট থাকে, তাই না? প্রচুর লিখা থাকে, কারণ লিখাই আসলে ইনফরমেশন শেয়ার করার অপশন ওয়েবসাইটের জন্য। একটা ওয়েবসাইটের কিন্তু সবচেয়ে বেশি ইনফরমেশন শেয়ার হয় টেক্সটের মাধ্যমে, কিছু ইনফরমেশন শেয়ার হয় ভিডিওর মাধ্যমে, কিছু ইনফরমেশন শেয়ার হয় অডিও অ্যান্ড ইমেজের মাধ্যমে, বাট ম্যাক্সিমাম ইনফরমেশন শেয়ার হয় টেক্সটের মাধ্যমে। এন্ড এই টেক্সট গুলা দেখতে কেমন হবে, টেক্সট গুলা মোটা হবে না চিকন হবে, সাইজ কি বড় হবে, নাকি দেখা যাবে যে আহ লিখার স্টাইলটা ডিফারেন্ট থাকবে, এই সব কিছু আমরা সিলেক্ট করতে পারবো টাইপোগ্রাফি থেকে। টাইপোগ্রাফি এইখানে একটা আইকন পাবো আমরা, এডিট আইকন, এখানে যাব। আচ্ছা, টাইপোগ্রাফির মধ্যে আমরা অনেকগুলো অপশন পাবো, একটা একটা করে রিভিল করবো আমি। সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে রোবোটো। তো আমি এখানে সিলেক্ট করলাম রোবোটোর, এখানে যদি আমি যাই আমি দেখতে পারবো অনেক ধরনের ফন্ট আছে এখানে। সো আমি ধরেন একটা একটা করে ফন্ট যদি সিলেক্ট করি, লেটস সে, ওয়েট করলে দেখতে পারবেন এই লেখাগুলো ওই ওই ফন্ট যেরকম দেখতে ওইরকম হয়ে যাবে। তাকে আপনি যদি এই ফন্টটা সিলেক্ট করেন, দেখেন এই ফন্টটা দেখতেই যাচ্ছে এরকম উইয়ার্ড, তাই না? বুঝেই যাচ্ছে না তেমন। এরকম অনেক ধরনের ফন্ট আছে, তো আমরা আর কিছু ফন্ট দেখি, যেমন এই ফন্টটা দেখেন এরকম দেখতে। প্রত্যেকটা ফন্টের লেখার ধরন কিন্তু ডিফারেন্ট। এখন আমরা কোন ফন্ট ইউজ করব এটা তো ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট যে ওয়েবসাইটটা স্যাম্পল দিবে বা ক্লায়েন্ট যে ইনফরমেশন দিবে, ক্লায়েন্ট যে ফন্টের নাম বলবো ওইটা আমরা ইউজ করবো। ক্লায়েন্ট যদি ফন্টের নাম না জানে, আমি হয়তো নর্মাল কিছু ফন্ট আছে ওগুলা ইউজ করবো। অথবা ক্লায়েন্ট যদি আমাকে কোনো একটা স্যাম্পল দিয়ে বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলে এটার ফন্ট আমার কাছে ভালো লাগে, তো আমরা ওই ফন্টটা এখানে ইউজ করবো। ফন্ট কিভাবে চেক করতে হয় এগুলা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে আসবে। সেরকম আমি যেটাই সিলেক্ট করবো দেখাটা দেখতে ওইরকমই হবে। এখানে অনেক ফন্ট আছে, আমরা ট্রাই করে দেখবো। তারপর যেটা সেটা হচ্ছে সাইজ। তো আমি এটা ধরে যদি বড় করি সাইজটা বড় হবে, এখান থেকে ছোট করলে সাইজটা ছোট হবে, এরকম। চাইলে আমি হাতেও লিখে দিতে পারবো এরকম। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে ওয়েট। এই ফন্টটা দেখতে মোটা হবে নাকি চিকন হবে এটা ডিসাইড করবে। তো আমি যদি এটা দেই ফন্টটা দেখতে মোটা হবে, আচ্ছা আমরা একটা নর্মাল ফন্ট ইউজ করি, এটা এমনিতে অনেকটা চেনা হাতে। আমরা যদি এটা দেই মাঝারি মানের আসবে, মিডিয়াম। আমরা যদি থিন দেই একদম চিকন হয়ে যাবে, একদম চিকন। এটা একদম মোটা যদি ফন্ট ইউজ করি তাহলে এটা, আমি নর্মাল ইউজ করি বা মিডিয়াম ইউজ করি তাহলে 400 500 এরকম থেকে একটা আমরা ইউজ করবো। আচ্ছা, আর বোল্ড যেটাকে বলে, ক্লায়েন্ট যদি বলে মেক দিস টেক্সট বোল্ড, তাহলে আমরা 700 ইউজ করবো। যদি আরো বেশি বোল্ড চাই তাহলে 900 ইউজ করবো, নর্মালি 700 এনাফ থাকে। আচ্ছা, 100 থেকে 900 পর্যন্ত আমরা এখানে অপশন পেয়ে যাচ্ছি। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম। আচ্ছা, ট্রান্সফর্ম বিষয়টা কি? ট্রান্সফর্ম বিষয়টা হচ্ছে লেখাটা ক্যাপিটাল হবে নাকি স্মল লেটার হবে, লাইক আমরা বলতাম না ছোট হাতের লেখা বড় হাতের লেখা। এখন এদিকে আমাদের হাত ছোট ছিল তখন এই জন্য ছোট হাতের লেখা, আর এখন হাত বড় হয়েছে এই জন্য বড় হাতের লেখা। না, এটা কিসের জন্য? এটা হচ্ছে ইংলিশে লেটার গুলা কি হয়, ক্যাপিটাল লেটার হয় স্মল লেটার হয়। সো এরকম আমরা যদি এখানে যাই, আমরা সর্বপ্রথম দেখবো আপার কেস সবগুলো বড় হাতের, লোয়ার কেস সবগুলো ছোট হাতের, ক্যাপিটালাইজ শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের, নর্মাল যেভাবে লেখা হয়েছে সেটা নর্মাল আর ডিফল্ট এখানে সেম কাজ করতেছে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সোজা, একটা হচ্ছে বাঁকা। নর্মাল ভাষায় নর্মাল ইউজ করলে নর্মাল, আর ইটালিক ইউজ করলে কি, ইটালিক ল্যাঙ্গুয়েজের হিসেবে যেটা যে একটু
বাঁকা করে যে ফন্টটা হয় সেটা। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অবলিক। তো আপনাদের কিবোর্ডে একটা অপশন থাকে না, অবলিক বা স্ল্যাশ যেটাকে বলে। তো স্ল্যাশ যতটুকু বাঁকা অতটুকু বাঁকা হচ্ছে অবলিক। এটা আর ইতালিকের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য বা পার্থক্য নাই বললেই চলে। সো আপনারা সবসময় কখনো যদি বাঁকা ইউজ করতে হয় ইতালিক ইউজ করবেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডেকোরেশন। তো ডেকোরেশন বিষয়টা কি? ডেকোরেশন বিষয়টা হচ্ছে আন্ডারলাইন, ওভারলাইন। আচ্ছা, আন্ডারলাইনটা কি? আন্ডারলাইন হচ্ছে, আমরা কিন্তু আন্ডারলাইনের সাথে পরিচয়, নিচ দিয়ে একটা দাগ থাকবে। তারপর কি আছে? ওভারলাইন, অনেকটা বাংলা ভাষায়। আচ্ছা, এটা হচ্ছে ওভারলাইন, লাইন থ্রু। আচ্ছা, ওভারলাইনের ক্ষেত্রে এরকম কেন আসলো আমরা একটু দেখবো একটু পরে। লাইন থ্রু যদি দেই, একটা মাঝ বরাবর কাটা থাকবে। ঠিক আছে, এটা এটা আমরা দেখছি কোথায় বলেন তো? প্রোডাক্টের ক্ষেত্রে দেখি স্যার। প্রোডাক্টের প্রোডাক্টের ক্ষেত্রে দাম, প্রোডাক্টের যে দাম আমরা নির্ধারণ করি, আগের দাম মূল্য এত, পরের মূল্য এত, তখন এরকম করে ডিসকাউন্ট প্রাইস শো কস্ট ডিসকাউন্টের করার জন্য ক্ষেত্রে, নাকি? ডিসকাউন্ট ডিসকাউন্ট। প্রাইসের ক্ষেত্রে। ওকে, গ্রেট। সো ডিসকাউন্ট প্রাইস শো করার জন্য আমরা এটা শো করে থাকি। এখন এখানে ওভারলাইনটা এরকম দেখাচ্ছে কেন? কারণ এটা লাইন হাইটটা অনেক ছোট। লাইন হাইট কি জিনিস একটু পরে আমরা বুঝতে পারবো। আপাতত এটা ডিফল্ট থাকবে। লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। যেমন এইখানে যে খুব অল্প পরিমাণে ফাঁকা আছে, তাই না? এই যে এটা থেকে এটার লাইনের দূরত্ব খুব অল্প পরিমাণে ফাঁকা আছে। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে লাইন হাইটটা বাড়াই, দেখেন এখনো খুব কম আছে লাইন হাইট। লাইন হাইট অ্যাটলিস্ট ফন্ট সাইজ যত অতটুকু, এবং নর্মালি এর 1.5 গুণ হয় আর কি। তো এটা 42 হয়েছে, তার মানে কি অ্যাটলিস্ট 42 বা এর 1.5 গুণ আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে। সো এরকম আমাদের যতটুকু দরকার। এটা কিছু ফন্টের হিসেবে ভ্যারি করে, যেমন ফন্ট সাইজ এখানে যা আছে তার অনুযায়ী লাইন হাইট যেরকম হবে। তো সব ফন্টে কিন্তু সেম না। ডিফারেন্ট আরেকটা ফন্ট নিবেন, দেখবেন ওইটার আবার লাইন হাইটের যে সিস্টেমটা এটা ডিফারেন্ট। ঠিক আছে, দেখেন এটা আবার কিন্তু ফন্ট লাইন হাইট হিসেবে অনেক কম। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তো এটা আমরা আবার শিখে রাখি। যদি ওভারলাইন দিই, ওভারলাইনটা কি? লিখার উপর বরাবর যে, যেটা তো লাইন হাইটটা কমাইলে, লাইন বাড়াইলে বুঝে যাবে। এটা লিখার উপর দিয়ে যে লাইনটা যায় এটা হচ্ছে ওভারলাইন। ওভারলাইনটা খুবই রেয়ার ইউজ, আমার কখনো দরকার হয়নি। কোনো প্রজেক্টে হয়তো বা আপনাদের দরকার হইতে পারে। আচ্ছা, আমরা এটা ডিফল্ট রেখে দিই। তো এটা বুঝলাম হচ্ছে লাইন হাইটের বিষয়টা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেটার স্পেসিং। এই যে সাম লেখাটা যে আছে, এস থেকে ওর দূরত্ব, ও থেকে এম, এম থেকে ই দূরত্ব, এই দূরত্ব গুলোকে বলা হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং কমাই দিলে একদম চেপে চেপে থাকবে, আমি যদি বাড়াই একটা থেকে আরেকটা লেটার স্পেসিং দূরত্ব অনেক বেড়ে যাবে। নর্মালি এটা 1 বা 0 এরকম থাকে, এটাও ফন্টের অনুযায়ী ভ্যারি করে। নর্মাল রাখতে চাই তাহলে 0 না দিয়ে just এটা কেটে দিব, ফাঁকা করে দিব ফিলটা, তাহলে নর্মাল স্টেজে চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং। একটা থেকে একটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেসের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যদি কখনো বাড়ানোর দরকার হয় তাহলে যেভাবে বাড়াই দেয়। ঠিক আছে, সো স্পেসিংটা আমরা এভাবে বাড়াই দিতে পারি। টাইপোগ্রাফিটা ক্লিয়ার সবার? জি স্যার। ওয়াও, তাদের অ্যাক্টিভিটির অবস্থা তো মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা, এরপর আছে টেক্সট স্ট্রোক। এটা কি? এই টেক্সটটা উপর দিয়ে আমি যদি কোনো একটা স্ট্রোক ইউজ করতে, স্ট্রোক থেকে বলো, স্ট্রোকটা অনেকটা বর্ডারের মতন। আমি যদি স্ট্রোকটা দিয়ে এই যে দেখেন লিখার এই চারদিক দিয়ে একটা বর্ডার চলে আসছে, তাই না? এটাই বলো স্ট্রোক। সো আপনি যদি কখনো কোনো ডিজাইনের ক্ষেত্রে স্ট্রোক ইউজ করা লাগে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন এরকম। তারপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সটের শ্যাডো। শ্যাডোটা হচ্ছে এই টেক্সটটা আপনি যদি চান একটু 3D ইফেক্ট দিতে, তো এখান থেকে ব্লারটা একটু বাড়ে। আপনি হরিজন্টাল মানে হচ্ছে ডানে বায়ে শ্যাডোটা মুভ করা, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উপরে নিচে শ্যাডোটাকে মুভ করা। তো এইদিকে গেলে ডান দিকে গেলে নিচে আসবে, বাম দিকে গেলে উপরে আসবে।
আমি যদি এরকম দেই, এখন দেখেন মনে হচ্ছে না এই টেক্সট গুলো ভেসে আছে উপরে? সেটাই হচ্ছে শ্যাডোর কাজ। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের রিডিং এর যাবতীয় ডিটেইলস গুলো। এখন আমাদের যেহেতু এতটুকু কাজ আমাদের হয়েছে, আমরা কি করবো, এটুকু সেভ করার জন্য পাবলিশ বাটনে ক্লিক করবো। আচ্ছা, পেজটা দেখার জন্য এই যে এখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করে আমরা দেখতে পারি পেজটা দেখতে কেমন আছে বর্তমানে। আবার এখানে ক্লিক করে দেখতে পারি। আচ্ছা, এরপরে যে অপশনটাতে আমরা যাব সেটা হচ্ছে আরেকটা উইজেট আমরা নিব কোথা থেকে, এই যে প্লাস আইকন, অথবা আমরা নতুন সেকশনও নিতে পারি। এখান থেকে একটা বা দুইটা ভাগের যে কোনো সেকশন নিতে পারি। আমরা এই প্লাসে ক্লিক করতে পারি। আচ্ছা, তারপর আছে হচ্ছে ইমেজ। তো আমরা একটা ইমেজ নিলাম, এর আমাদের ইমেজ। এখন এই ইমেজটা কিভাবে আমি ইউজ করব, এখানে তো আমরা ইমেজ নিলাম, এইখানে অপশন আছে চুজ ইমেজ, এখানে ক্লিক করব। আমাকে বলতেছে একটা ইমেজ সিলেক্ট করো অথবা এখানে টেনে এনে ছেড়ে দাও, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে বলতেছে। তো আমরা একটু নেই, কোনো একটা ইমেজ ইউজ করি। আচ্ছা, এটা ক্লায়েন্টের কপিরাইট করা ইমেজ, সো সাইটে অলরেডি আমি ইউজ করছি, ইউজ না করাই বেটার। নর্মাল একটা ইমেজ ইউজ করি। সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট, চলে আসলো ইমেজটা। ঠিক আছে। আচ্ছা, এখন এই ইমেজটার এখানে একটা অপশন আছে রেজুলেশন সিলেক্ট করতে পারেন। সো এটা বেটার অপশন হচ্ছে সবসময় ফুল রাখা রেজুলেশনটা, কারণ আমরা স্টাইল থেকেই কন্ট্রোল করতে পারবো বাকি সবকিছু। রেজুলেশনটা ফুল দিয়ে আমরা স্টাইল অপশনে চলে যাব। এখানে সর্বপ্রথম অপশন হচ্ছে অ্যালাইনমেন্ট কোন দিকে। সো যেহেতু ফুল স্ক্রিনই আছে ইমেজটা, এখন অ্যালাইনমেন্ট বোঝা যাবে না। এখান থেকে আমরা কি করতে পারি, উইডথটা সিলেক্ট করতে পারি। এবার আমরা উইডথটা দিয়ে দিলাম, এটা 100% পর্যন্ত উইথ দেওয়া যায়। 50% দিলে অর্ধেকটা আসবে, তাহলে আমরা 30% দিলাম, ছোট হয়ে গেল। আমি চাচ্ছি এটা লেফট কর্নারে থাকে। অ্যালাইনমেন্ট থেকে আমি লেফটে দিয়ে দিতে পারি, অ্যালাইনমেন্ট থেকে আমি সেন্টারে দিয়ে দিতে পারি, অ্যালাইনমেন্ট থেকে আমি রাইট সাইডে দিয়ে দিতে পারি। তো আমার যেখানে ইমেজটা নেওয়ার দরকার আমি ওইখানে এটা সেট করতে পারি। আচ্ছা, এখানে একটা অপশন আছে, অপশনটা একটু কমপ্লেক্স, যেটা হচ্ছে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথটা কি, ধরুন আমি 50% করে দিলাম। ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই উইথটা ধরেন অটোমেটিকলি হবে স্ক্রিন সাইজের উপরে। ঠিক আছে। তো স্ক্রিন সাইজের উপরে বা ভিডব্লিউ দিলাম। ভিডব্লিউ বলা হচ্ছে ভিউ পোর্ট উইথ, আমার স্ক্রিনটা যত বড় তার অনুযায়ী কতটুকু। তো আমি যদি ভিডব্লিউ দেই, তার মানে কি, আমি যদি 100 ভিডব্লিউ দেই, তার মানে আমার স্ক্রিন অনুযায়ী আমার স্ক্রিনের 100 ভাগ জায়গা সে দখল করবে। আমি যদি 50 বা 20 দেই, তাহলে আমার স্ক্রিন যত বড় তার অনুযায়ী 20 ভাগ জায়গা সে দিবে। আমি এটা বড় করলে দেখেন এটা ইমেজটাও বড় হবে। বড় হয়েছে না, ছোট হয়েছে? কারণ কি, আমার স্ক্রিন সাইজ যত ছোট হবে ওটা অটোমেটিকলি তত ছোট হবে। ঠিক আছে। স্ক্রিনের উপর ডিপেন্ড করে ভিডব্লিউ। এটা হচ্ছে, এখানে অনেকগুলো একক থাকে, সবগুলোরই দেখবেন কিছু ডিফারেন্ট ডিফারেন্ট একক, পিক্সেল, পার্সেন্ট, পার্সেন্ট। আর যখন এটা ইউজ করবেন, আপনি এখান থেকে একটা জায়গা দিয়ে দিতে পারেন যে যা হবে ম্যাক্স 50%, এর বেশি যাবে না। ঠিক আছে। যদিও ম্যাক্সটা আপনাদের এখন বেশি দরকার নেই, আমরা প্রজেক্টে এটা বুঝতে পারবো। তারপর আমরা বুঝলাম ম্যাক্স উইথ যা দিব তার বেশি যাবে না। যেমন আমি এটা যতই দেই, 50%-এর পরে আর এটা বড় ছোট হবে না। 50%-এর নিচে আমি কন্ট্রোল করতে পারবো। ম্যাক্স উইথ যদি বাড়াই দিই, তাহলে অত পর্যন্ত আমাদের কন্ট্রোল হবে, বাট এরপরে আর কন্ট্রোল হবে না। এরকম। আচ্ছা, আমি এটা 0 করে দিই, আর 50% রাখবো। ভিডব্লিউ না দিয়ে আমরা পার্সেন্ট দিতে পারি, পার্সেন্টে অভ্যস্ত। ভিডব্লিউটা আমরা ফিউচারে হয়তো আরো বুঝতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাইট। ওকে, হাইটটা কি, হাইটটা হচ্ছে ইমেজটা উপরে নিচে, এইটা লম্বা যে দূরত্বটা, এটা কতটুকু হবে। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে আইদার উইথ দিবেন অথবা হাইট দিবেন, দুইটাই একসাথে দেওয়ার দরকার। দুইটা একসাথে দিলে রেশিওটা ভেঙে যাবে। যেমন আমি যদি এখন দিই, তাই তো দেখতে কেমন দেখা যাচ্ছে, ভালো না কিন্তু। আমি যদি বেশি দেই, তারপরেও দেখতে ভালো দেখা যাবে। তো আইদার আপনাকে হাইট দেওয়া উচিত অথবা উইথ দেওয়া উচিত। তো হাইট দিলে অটোমেটিকলি উইথটা সে কাউন্ট করে নিবে ইমেজ অনুযায়ী,
অথবা শুধু উইথ দিলে সে হাইটটা কাউন্ট করে নিবে ইমেজ অনুযায়ী, ঠিক আছে? যে কোনো একটা আপনাদের দেওয়া উচিত, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন উইথ দিয়েই ম্যাক্সিমাম কাজ করা পসিবল। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে কি পরিমাণ দেখা যাবে। ইমেজটাকে যদি হালকা করতে চান তাহলে আপনি অপাসিটিটা কম রাখতে পারেন, ইমেজের দিকে আরো করতে অপাসিটি ফুল দিতে পারেন। ফুল অপাসিটি মানে হচ্ছে 1, অর্ধেক অপাসিটি মানে কি তাহলে 0.5 এরকম। আর ধরেন নর্মালি আমার অপাসিটিটা আমি কম রাখলাম, হোভার হোভার মানে মাউস নিয়ে গেলে, মাউস নিয়ে গেলে হোভার করলে অপাসিটিটা ধরেন হয়ে যাবে ফুল। তাহলে কি হলো, মাউস নিয়ে গেলে ফুল হয়ে যায়, মাউস সরে গেলেই হালকা হয়ে যায়। বুঝছি ব্যাপারগুলা? এখানে মিনিমাম উইথের কোনো অপশন নেই, মিনিমাম উইথের অপশন ডিফারেন্ট জায়গাতে আছে। আচ্ছা, সো আমরা এটা পাবলিশ করে দিই। আচ্ছা, তারপর আছে সিএসএস ফিল্টার। সিএসএস ফিল্টার অনেক মজার একটা ব্যাপার। আচ্ছা, আমরা এটা উঠাই দিই, আমাদের এটা দরকার নেই। সিএসএস ফিল্টার হচ্ছে আপনার ইমেজের কোন একটা কালার আপনি ডিফারেন্ট করতে চাচ্ছেন, বা কালার ইমেজটা অনেক ডার্ক, এটাকে আপনি লাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে, বা ইমেজটা আপনি ব্লার করতে চাচ্ছেন, কোন একটা সেন্সিটিভ ইনফরমেশন বা কিছু একটা আছে, বা কোন একটা উদাহরণ দেখাতে চাচ্ছেন, কারো একটা ডেটা বা ইনফরমেশন শো করতেছে এখানে, যেটা আপনি চাচ্ছেন না, হইতেই পারে, সেক্ষেত্রে আপনি এইভাবে ব্লার করে দিতে পারেন, এইরকম, বা বেশি করে ব্লার করে দিতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি ব্রাইটনেস বাড়াতে চান, যেরকম ইমেজটা ব্রাইট হবে, অনেক বেশি ডার্ক করতে চান, এরকম ডার্ক করতে পারেন। এইখান থেকে আপনি কেটে দিলে নর্মাল স্টেজে থাকবে। তারপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে যেই জায়গাগুলো ব্রাইট ওই জায়গাগুলোতে বাড়ানো কমানো, যেটা ওটা করতে পারেন আপনি। স্যাচুরেশন বা কন্ট্রাস্টটা কি এটা একটু গুগল করে নিবেন। কন্ট্রাস্ট হচ্ছে আপনার ইমেজ অনুযায়ী, কখনো কখনো কন্ট্রাস্ট দিলে হচ্ছে ইমেজের জন্য ভালো হয়, কখনো কন্ট্রাস্ট কমাই দিলে, যে শ্যাডো এরিয়া গুলো যেগুলো, এইটার মূল কাজ হচ্ছে। তারপর আমরা ওয়েব ডেভেলপারদের এটার অত বেশি ইম্পর্টেন্ট যে তা না, কারণ ইমেজের এডিট গুলো আসলে গ্রাফিক ডিজাইনারদের কাজই বেশি। তারপর কখনো কখনো যদি হালকা পাতলা আপনার দরকার হয়, আপনি যাতে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর যেটা স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে কালার ডেনসিটি, আপনার কালারটা কত বেশি ব্রাইট হবে, কালার গুলো কত বেশি স্যাচুরেটেড হবে, এইটা হচ্ছে ডিপেন্ড করে। এটা যত বাড়াবো কালার গুলো অনেক ব্রাইট হবে এবং ঘন হবে, যত কমাবো কালার কমতে কমতে, আমি একদম কমাই ফেলে সাদা কালো হয়ে যাবে, মানে একদম কালার থাকবে না। এরকম আমার যতটুকু দরকার এখান থেকে স্যাচুরেশনটা আমরা সেট করে নিতে পারি, ডিফল্ট অবস্থায় 100 থাকে নর্মাল ইমেজ দেখতে। আচ্ছা, এইচইউই, এইটা একটু বিষয়। এটা দিয়ে আপনি কি করতে পারেন, কালার মিক্স করে কালার চেঞ্জ করতে পারেন। লাইক আপনি যদি এটা যেই কালার মিক্স করবেন ওই কালারের সাথে এটা ইমেজটাকে মিক্স করে কালার চেঞ্জ করে দিচ্ছে। অনেক সময় হইতে পারে আপনি ডিফারেন্ট কোনো কালার চাচ্ছেন এই ইমেজে, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এটা যে কোনো কালার মিক্স করে আপনি ইমেজটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সিএসএস ফিল্টার। তারপর আছে বর্ডার। বর্ডার এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে নান, যেটা ডিফল্ট আছে, নান সেম। সলিড যদি দেন চারদিকে একটা বর্ডার আসবে, সো বর্ডার উইথটা আমি দিলাম, কারণ এখানে বর্ডার উইথ দিলাম 5 পিক্সেল করে বর্ডার হবে, তো সব দিকে অটোমেটিক হবে, কারণ এই যেখানে লিঙ্ক করা আছে একটাতে যা দিব বাকিগুলোতে সেম বর্ডার চলে আসবে। আচ্ছা, বর্ডারের কালার আমরা এখান থেকে সেট করতে পারি। ধর আমি যে কোনো কালার, এই কালারটা দিলাম। আমি যেহেতু যেখান থেকে সিএসএস ফিল্টার করছি, বর্ডারের কালারও কিন্তু এই কারণে চেঞ্জ হচ্ছে। সিএসএস ফিল্টারটা বাদ দিতে চাইলে যেখানে অ্যারো আছে, যেখানে ব্যাক টু ডিফল্ট দিলে আগের ভার্সনে ব্যাক করবে, যে বর্ডারটা আমরা যে কালার দিচ্ছি ওই কালারটা আর হচ্ছে। আচ্ছা, এরপর আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস হচ্ছে এই যে কোনাগুলো যে শার্প, এই কোনাগুলো, এই কোনাগুলো আপনি চাইলে রেডিয়াস করতে পারেন, রাউন্ড করতে পারেন। লাইক আমি বর্ডার রেডিয়াস দিলাম 10, এটা কিন্তু কি হলো যে একটু রাউন্ড হয়ে গেছে। আপনি যদি আরো বাড়ান 100, আরো রাউন্ড হয়ে যাবে। আপনি আরো বাড়াইলে আরো রাউন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তারপর আছে এটা বক্স শ্যাডো। সার্কেল করা যাবে না স্যার? অবশ্যই যাবে। সেক্ষেত্রে আপনার এই ইমেজটা স্কোয়ার ইমেজ লাগবে, চারদিকে সমান জায়গা লাগবে, কারণ স্কোয়ার না হলে তার সার্কেল পসিবল না। সেক্ষেত্রে আপনি এটা বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন 100, 500 বা আরো বেশি দিয়ে দিবেন, যে কারণে ইমেজ যত বড় হবে তত বেশি দরকার হবে এখানে। আচ্ছা, তারপর একটু হোল্ড।
আচ্ছা, তো এই পার্ট পর্যন্ত বুঝলাম তাহলে আমরা। এরপর আছে বক্স শ্যাডো। বক্স শ্যাডোটা কি, যে একটু আগে টেক্সটের মধ্যে যে শ্যাডোটা দিয়েছি ওই সেম জিনিসটাই আমরা এখান থেকে চাইলে ইমেজের নিচে শ্যাডো দিতে পারি। এখান থেকে আমরা শ্যাডোটা ছড়ানো হালকা বা গাঢ় করতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ইমেজের স্টাইল। তারপরে আমরা আরেকটা সেকশন নিতে পারি, অথবা ইমেজের নিচেই নিতে পারি কিছু একটা। যেমন এখানে আছে কি টেক্সট এডিটর, এটা আবার কি, এটা আমরা ইমেজের নিচেও নিতে পারি, ইমেজের উপরেও নিতে পারি। দেখেন কোথায় যাবে, আমাকে হাইলাইট করে দেখাচ্ছি। আমরা নিচে নিয়ে নেব। আচ্ছা, এইখানেও আমরা যদি টেক্সট পেস্ট করতে চাই, করতে গেলে আমরা যে কোথাও থেকে একটা টেক্সট নিয়ে আসি, কপি করলাম, তাহলে আমরা কি এখানে পেস্ট করব? না, এইখানে পেস্ট করব। হ্যাঁ, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে অনেক সময় একটা ঝামেলা হইতে পারে। এইখানে যেরকম এই ভেতরে পেস্ট করলে যা হয়, এইখানেও সেম কাজটা হইতে পারে। অনেক সময় এখানে পেস্ট করলে আপনি দেখবেন যে নর্মালি পেস্ট না হয়ে অনেক কোড বা অনেক কিছু চলে আসে। সেক্ষেত্রে আপনি পেস্ট করবেন কিভাবে? এইখানে অপশন আছে দেখেন, পেস্ট এন্ড ম্যাচ স্টাইল। দুইটা পেস্ট, একটা হচ্ছে নর্মাল পেস্ট আর একটা হচ্ছে পেস্ট এন্ড ম্যাচ স্টাইল। এখন এইটা দিয়ে আপনি পেস্ট করবেন, অথবা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে তো আমরা পেস্ট করি, কন্ট্রোল জাস্ট শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, কন্ট্রোল শিফট ভি, তাহলে ওইভাবে পেস্ট হয়ে যাবে। বুঝলাম? স্যার কন্ট্রোল শিফট আর ভি এই তিনটা একসাথে চাপ দিতে হবে? হ্যাঁ, নর্মালি তো আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই না? জি। আচ্ছা, ইমেজের সাইডে টেক্সট অ্যাড করা যাবে? অবশ্যই যাবে। সেক্ষেত্রে আপনাকে শুরুতেই ডিসাইড করে নিতে হবে। তখন দুইটা কলাম নেবেন, এক পাশে ইমেজ নেবেন, তখন ইমেজ টেনেও নেওয়া যায়। এই যে পিন আইকন ধরে টেনে আপনি এই পাশে নিয়ে আসলেন, এটা পেন আইকন ধরে টেনে এই পাশে নিয়ে আসলেন, পাশাপাশি চলে আসলেন। অথবা একটা সেকশন নিয়ে আপনি কাজ করে ফেলছেন, ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, ধরেন এইখানে আপনি এই দুটাকে পাশাপাশি নিবেন, তাই না? এইখানে আসবে হচ্ছে ইনার সেকশনের কাজ। তো ইনার সেকশনটা এখান থেকে নিবেন, নিয়ে সেকশনের ভিতরে ইনার সেকশন নেওয়া যায়। হ্যাঁ, সেকশনটাকে যে কোনো সময় ভাগ করার জন্য একটু দরকার হয়। আপনি ইমেজটা টেনে নিয়ে এই পাশে নিলেন, টেক্সটটাকে টেনে নিয়ে এই পাশে নিলেন। স্যার বুঝছি? ইনার সেকশনে কি সবসময় এরকম দুটো কলাম থাকবে? দুটো, তিনটা, পাঁচটা, যতগুলো ইচ্ছা নেওয়া যায়। ধরেন একটা সেকশন নিলাম, এখন আমার সেকশনটা ভাগ করা দরকার, এখান থেকে ইনার সেকশন নিলাম, দুইটা আসছে। তো দুইটার এই যে ডান পাশে বা যে কোনো একটা কলাম আমি ধরে অপশন বাটনে ক্লিক করবো, মাউসের রাইট সাইডের বাটন ক্লিক করে এখানে অপশন আছে ডুপ্লিকেট অথবা অ্যাড নিউ কলাম, দুইটা যে কোনো একটা দিলে একটা কলাম তৈরি হয়ে যাবে। এবং যতগুলো ইচ্ছা আমি কলাম তৈরি করতে পারবো। এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা কন্টেন্ট বসাতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আমি পুরো ক্লাসে যতবার ক্লিয়ার ওয়ার্ডটা বলছি, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অতগুলো ওয়ার্ডই পুরো ক্লাসে ইউজ করেন না। এর থেকে কি ভালো ছিল না আমরা কোনো একটা রেডিমেড কোর্স কিনে নিলেই হয়ে যেত, সুবিধা মতো সময় দেখে নিতাম। লাইভ ক্লাসের তো খুব একটা বেনিফিট আপনারা পাচ্ছেন না তাহলে। দেখ, আমার সমস্যা নেই, আমার যতটুকু সময় বরাদ্দ আমি আপনাদেরকে সময় দিব। সব ব্যাচের সাথে সব মেন্টরের সমানভাবে ইন্টারাকশন হয় না, এটাও একটা ফ্যাক্ট। আচ্ছা, এখন নেক্সট আমরা অপশনে যাব, সেটা হচ্ছে টেক্সট এডিটর নিলাম। আমরা টেক্সট এডিটরটা আমরা এডিট করতে পারবো চাইলে। এখান থেকে আমি টেক্সট এখান থেকে ডিলিট করতে পারবো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবো। স্টাইলে গেলেও সেম কাজগুলো একটু আগে যা দেখে আসছি এটার জন্য একই কাজ আছে, এটা আমরা একটু কাস্টমাইজ করে দেখে নিব। আমি আবার একটা কলাম দিলাম। তারপরে যে অপশনটা, সেটা হচ্ছে ভিডিও। আমরা একটা ভিডিও অপশন নিলাম, হচ্ছে ভিডিও অপশন। এখানে আমি যে কোনো ইউটিউবের একটা লিঙ্ক দিলে ওইটাই এখানে ভিডিওটা চলে আসবে। আর আপনি এখান থেকে কি করতে পারেন, অটো প্লে দিলে হবে কি, পেজটা লোড হলে এটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। এরকম অটো প্লে অফ রাখতে পারেন, মিউট দিতে পারেন, যে ভিডিও চালু করবে বাট ভিডিওটা কোনো সাউন্ড থাকবে না। লুপ দিতে পারেন, ভিডিওটা শেষ হবে আবার প্রথম থেকে চলবে, শেষ হবে আবার প্রথম থেকে চলবে, সো অন। আপনি চাইলে প্লেয়ারের যে কন্ট্রোলার, পজ করা, সাউন্ড বাড়ানো কমানো, নেক্সটে যাওয়া, এগুলো যদি অফ করে দিতে চান এখান থেকে অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি কিন্তু প্রাইভেসি মোড অন করে দিতে পারেন, তাহলে এখান থেকে প্রাইভেসি মোডের যে অপশনটা, এই যে এখান থেকে পুরো নিয়ে এটা প্রাইভেসি মোডটা আসলে কি কাজে লাগে। এটা আমাদের তেমন কোনো কাজে লাগবে না, এটা যদি আহ আপনার ক্লায়েন্ট কখনো বলে তাহলে আমি প্রাইভেসি মোড অন করে দিই। লেজি লোডটা হচ্ছে আগে পেজ পুরোটা লোড হয়ে কমপ্লিট হবে, তারপরে ভিডিওটা লোড হবে। নাহলে হবে কি, ভিডিওটা অনেক সময় দেখা যায় ভিডিওটা অনেক সময় লোড হইতে অনেক সময় লাগতে পারে। ঠিক আছে, যেমন এখান থেকে ধরেন আপনি যদি সেলফ হোস্টেড ভিডিও দেন, সেলফ হোস্টেড মানে আপনার হোস্টিং আপনি ভিডিওটা আপলোড করবেন, অনেকগুলো অপশন আছে, ইউটিউব ভিডিও, ডেলিমোশন, ভিডিও প্রেস। আপনি যদি সেলফ হোস্টেড দেন, এখানে ভিডিওটা আপলোড করেন, তখন ভিডিওটা হলো 500 MB। এখন আপনি যদি এখান থেকে এই পেজটা কেউ লোড করতে চায়, এই 500 MB ভিডিও লোড হইতে হইতেই এই পেজের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে লেজি লোড দিতে পারেন, আগে পেজটা লোড হওয়া কমপ্লিট হবে, দেন আপনার হচ্ছে যে ভিডিওটা এটা চলে আসবে। ঠিক আছে, এরকম। তো অনেক সময় ইউটিউবের ভিডিও তো দেখা যায়, ইউটিউবে অনেকগুলো ভিডিও থাকলে লোড হইতে হইতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে লেজি লোড দিয়ে দিলে আপনার পেজের জন্য ভালো। তারপরে হচ্ছে ইমেজ ওভারলে, যেরকম থাম্বনেল, ইউটিউবে যেরকম থাম্বনেল থাকে এরকম, এটা অন করে স্যার দিলে আপনি এখানে ওই যে কোনো যে থাম্বনেল ইউজ ইউটিউবের করতে পারেন। লোগো, তারপর উপরে যে শেয়ারের যে লোগো, এগুলো কি কোনোভাবে সরানোর অপশন নেই? ইউটিউবের ভিডিওতে তো অপশন নাই, সেলফ হোস্টেড এর মধ্যে কিছু অপশন আছে। সেলফ হোস্টেড ট্রাই করলে কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করা হতে পারে। আইকনটা এডিট করতে পারবেন, মডিফাই তো অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, ইমেজ ওভারলে তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আইকনের সাইজটা চেঞ্জ করতে পারবেন, প্লে আইকন, আইকনের সাইজটা এখান থেকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে বাটন। তো আমরা এটার নিচে একটা বাটন নিতে পারি। বাটন তো সিম্পল, সবচেয়ে বেশি ইউজফুল। আমি এখান থেকে দিতে পারি ডাউনলোড নাও। আচ্ছা, টেক্সট দিলাম, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যে লিঙ্কে যাবে ক্লিক করলে আইকন বসাইতে পারি। তো এখানে ভিজিও দেওয়া যায়, আইকনও দেওয়া যায়। তো এই যে লাস্টের অপশনটা আইকন, এতে আমি যে কোনো আইকন বসাইতে পারি। শুরুতে আসলো তাই না, আমি চাচ্ছি শেষে আসবে, তো এখান থেকে এন্ড দিয়ে দিলাম। আইকনের স্পেসিং, টেক্সট থেকে আইকনের দূরত্ব এর থেকে বাড়াইতে পারি। তার মানে আপনাদের কাজ বুঝছেন, আপনাদের কাজ হচ্ছে এগুলো সব ঘাটাঘাটি করা, কি কি আছে, কোনটার কাজ কি। ধরেন এই বাটন আর এই ভিডিওর মাঝখানে আমার একটু গ্যাপ লাগবে, স্পেস লাগবে। ঠিক আছে, তো এইখানে দেখেন স্পেসার, আমি একটা স্পেসার নিলাম, ফাঁকা জায়গা। তো আমি এটা চাইলে বাড়াইতেও পারি, কমাইতেও পারি, আমার যতটুকু দরকার। আচ্ছা, তারপর আছে বর্ডার, দুইটার মাঝখানে বর্ডারও দিতে পারেন চাইলে। এখানে অনেক ধরনের বর্ডার আছে, সবগুলা ট্রাই করবেন। ওকে, আপনি চাইলে কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। ধরুন কমাই দিলে মাঝখানে নিয়ে গেলেন, মিডল বরাবর হয়ে গেল। এখন বাড়াইলে দুই পাশে একসাথে বাড়বে। অনেকগুলো আছে, ট্রাই করে দেখবেন। তুই কোনোটা ডিলিট করতে চাইলে পেন আইকনে গিয়ে এই যে নিচে ডিলিট। আচ্ছা, এই পাশে আবার কিছু দিতে পারেন। এরপর কি আছে, গুগল ম্যাপ। গুগল ম্যাপ দিলেন, এখানে যে কোনো কিছু দিয়ে দিলে যেটা গুগল ম্যাপে ভেরিফাইড, ওরকম কোনো একটা লোকেশন দিয়ে দিলে আপনি দেখবেন ওটা ইনফরমেশন এন্ড এভরিথিং সবকিছু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে চলে আসছে। ওকে, জুম করে দিতে পারেন আর কি, জুমটা কমাই দিতে পারেন, হাইটটা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, এইভাবে আপনার যতটুকু দরকার। স্টাইলে গিয়ে এটা কিছু স্টাইল আছে, খুব নর্মাল স্টাইল, এটা হচ্ছে এই যে এটা কালার চেঞ্জ করা যায় স্ন্যাপের, ট্রাই করে দেখুন। তারপর যেটা আছে সেটা হচ্ছে আইকন। তো আপনি যদি কোথাও কোনো আইকন ইউজ করা দরকার হয়, তাহলে আপনি এখান থেকে আইকন ইউজ করতে পারেন। তো এইখানে অনেক আইকন আছে, যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, আপনার যেটা দরকার হবে। ধরেন আমার লাগবে ইনভেলপ, কালার চেঞ্জ করতে পারেন। এখানে ভিউ আছে কয়েকটা, যেমন আপনি চাইলে পুরো ফিল ভিউ নিতে পারেন, চাইলে আপনি ফ্রেম করতে পারেন। এখানে সার্কেল এন্ড স্কোয়ার দুইটা অপশন আছে, যেটা আপনি ভালো লাগে আপনি ওই অপশনটা নিতে পারেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন।
আছে, সেকেন্ডারি কালারটা দিতে পারে। সেকেন্ডারি কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সেটা। তো আপনি এখান থেকে আবার ক্লিয়ার করতে পারেন, ধরুন ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, ওভার মাউস নিয়ে গেলে যে কালার হবে সেটা। সেগুলো একটু ঘাটবেন, ঘেটে দেখবেন কোনটা কি কাজ করে। এখন যা দেখাইলাম সিমিলার জিনিসগুলোই বারবার রিপিট করতে হবে এখানে। আচ্ছা, এই কটা পয়েন্ট তো আশা করি বুঝতে পারছি সবাই, তাই না? এখন এগুলো সব লক করা, এগুলো আমি কাজ করব কিভাবে তাহলে? এগুলা সবই তো দেখতেছি লক করা। এগুলার কাজ করার জন্য আমার কি দরকার হবে? প্রিমিয়াম ভার্সন দরকার হচ্ছে। প্রিমিয়াম ভার্সন এগুলো আবার কাজ করতে পারবো, এগুলো ফ্রি। তো এগুলো প্র্যাকটিস করব। আর প্রিমিয়াম ভার্সনটা পাবো কিভাবে? আমরা প্রিমিয়াম ভার্সনটা পারচেস করতে হবে আমাদের। তো আমাদের প্রিমিয়াম ভার্সনটা যদি প্রাইস দেখি, পেজ বিল্ডার, আমাদের এখানে মান্থলি আর কি, প্রতি মাসে বা ইয়ারলি যদি আমাদের ধরি, আমাদের এক বছরে একটা সাইটের জন্য $60 করে খরচ হবে। তো এটা আমাদের তাহলে সবার লাগতেছে। এখন আমাদের পক্ষে কি এটা এখন আবার খরচ করা সম্ভব? $60 মানে বুঝতেছেন প্রায় 6500 টাকা বছরে, শুধুমাত্র একটা ওয়েবসাইটের লাইসেন্সের জন্য। তো আমরা কি করব, আপনাদেরকে এটা যে এলিমেন্টের যে প্রিমিয়াম ভার্সন, এই প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এখন আমরা চলেন প্রিমিয়াম ভার্সন প্লাগইনটা ইনস্টল করে ফেলি। ওয়ার্ডপ্রেস। আচ্ছা, প্লাগইন ইনস্টল করতে হয় প্লাগইন অপশনে গিয়ে। তো ফ্রি প্লাগইন গুলো আমরা সার্চ করে ইনস্টল করছি অ্যাড নিউতে গিয়ে। বাট আমরা পেইড প্লাগইন গুলো ইনস্টল করবো হচ্ছে এইখানে সার্চ না করে আপলোড প্লাগইন। পেইড প্লাগইন গুলো থাকে হচ্ছে ফাইল হিসেবে ডাউনলোড করা, জিপ ফাইলে থাকে, ঠিক আছে? তো আমরা কি করব, ওইটা বের করে নিব। আমি প্লাগইনটা আপনাদের জন্য বের করে নিই। স্যার এটা কি আমরা ইন ফিউচার সব জায়গায় ইউজ করতে পারবো, না শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এটা? প্র্যাকটিসের জন্য। ওকে, এখন আমরা কি করব, চুজ ফাইল ক্লিক করব, ঠিক আছে? চুজ ফাইল ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে দেখতে হবে আমাদের প্লাগইনটা কোন ফোল্ডারে আছে। তো আমার প্লাগইনটা এই ফোল্ডারে আছে। তো এখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে প্লাগইনটা কোথায় আছে। তো আপনাদের জন্য যে ভার্সনটা আমি আজকে দিব, এটা, ঠিক আছে? এলিমেন্টর 3.2 1.2। এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইনটা। সেটা ইনস্টল, আমাদের কিন্তু অলরেডি ফ্রি প্লাগইনটা ইনস্টল করা আছে। প্রো প্লাগইনটা কিন্তু ডিফারেন্ট আরেকটা প্লাগইন। দুইটা প্লাগইন দরকার হয় এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন রান করার জন্য। হচ্ছে ফ্রি প্লাগইন যেটা ইনস্টল করলাম সার্চ করে, আর একটা প্রিমিয়াম প্লাগইন যেটা আমরা আপলোড করতেছি। বেশ, ইনস্টল নাও দিছি, আপলোড হতে যতক্ষণ সময় লাগে আপলোড হয়ে যাবে, দেন আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে।
সো আপলোড হয়ে গেছে ইনস্টল অপশন থেকে। এখন অ্যাক্টিভ অপশন চলে আসে, অ্যাক্টিভ প্লাগইন। অ্যাক্টিভ ডান। এখন কি লাভ হইলো? চলেন আবার ওই পেজটাতে যাই, এলিমেন্টে, এডিট উইথ এলিমেন্ট। এখন আমি যদি একটু দেখি, এই যে দেখেন এগুলো সব আনলক হয়ে গেছে না? এগুলা কি? যেমন ধরেন ফ্লিপ বক্স নিলাম, ফ্লিপ বক্সটা কি? এই মাউস ওভার করলে দুইটা পার্ট আসে, তো দুইটা পার্ট যেহেতু আছে, দুইটা পার্ট এডিট করার অপশন থাকবে ফর শিওর। সেটা আমরা এডিট অপশনে গেলাম, ফন্ট, ব্যাক। সো ফন্ট পার্টে কি কি আছে? আইকন চেঞ্জ করা যায়, ক্লিক করে যে আইকন দিতে চাই ওই আইকন দিতে পারবো, টেক্সট দিতে পারবো, ছোট ছোট টেক্সট গুলো দিতে পারবো। ব্যাক পার্টেও সেম, টেক্সট দিতে পারবো, লেখাটা দিতে পারবো। ওকে, যেটা সিলেক্ট করবো ওইটাই শো করবে। বাটন দিতে পারবো, বাটনে ক্লিক করার অপশন দিতে পারবো। সেটিং অপশনে এখানে কিছু অপশন আছে, হাই টু সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখন এগুলো দেখে কি মনে হচ্ছে এগুলো কি ঘাটলে পারবো না? ডিজাইন জি করতে হবে স্যার। না কিছু, জাস্ট কোনটা কি কাজ করে এটা রিভিল করতে হবে। এখন আমি যেটা বললাম, আমি শুধুমাত্র এগুলা নিয়ে যদি ক্লাস নেই, 3-4 দিন ধরে একটা না ক্লাস নিলেও সবগুলা দেখানো সম্ভব। বাট দেখবেন ওই একই জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে। বাট আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসের আগেই প্রত্যেকটা উইজেট পেজে নিয়ে সর্বোচ্চ লেভেলের ঘাটাঘাটি করা। প্রত্যেকটা উইজেটে আপনি 5 থেকে 10 মিনিট সময় দিবেন। সময় দিলে কি হবে? আপনার এই ইউজের সম্পর্কে ধারণা হয়ে যাবে। আপনার কিন্তু এই পুরা এই ওয়ার্ডপ্রেসের কেরিয়ারে আপনি যত এলিমেন্টর দিয়ে কাজ করবেন, প্রত্যেক সময় আপনার একটা পেজ দেখলেই আপনার দর্পণে থাকতে হবে যে এটা কোন উইজেট দিয়ে করা সম্ভব। উইজেট দিয়ে যা আছে প্রায় সব ধরনের ওয়েবসাইটই করতে পারবেন, বাট আপনার জানা থাকা লাগবে এটা আদৌ উইজেট আছে কিনা। ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যে আমি হচ্ছে এরকম কিছু চাচ্ছি, ক্লায়েন্ট এরকম কিছু চাইছে, এখন আপনি তো জীবনেও বুঝবেন না এটা কি জিনিস, এটা এলিমেন্টার আছে না নাই আর আদৌ এটারও আপনার কোনো ধারণা নাই, তাই না? এখন সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? আপনি এইখানে যখন ঘাটা থাকবে তাহলে আপনি এক চোখ বন্ধ করে পড়তে পারবেন, এটা হচ্ছে প্রোগ্রেস বার। সো আপনি একটু খুঁজেন প্রোগ্রেস বার কই। এই যে প্রোগ্রেস বার, আপনি প্রোগ্রেস বার নেন, দেখেন তো। তো এটা একটু ঘাটলেই পাওয়া যাবে মাই স্কিল এটা লেখা, এটা কত পার্সেন্ট হয়েছে সেইটা একটু বাড়ায় কমায় দেখেন, বাড়ে কমে কিনা। ডিসপ্লে পার্সেন্ট, পার্সেন্ট শো করবে কিনা, অফ করে দেখেন কি হয়। অফ করলে পার্সেন্ট শো করে না। ঠিক আছে। এলিমেন্ট প্রো নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করার কথা বুঝে নিয়ে তারপরে এটা সাথে সাথে অফ করে না, হয়তো বা কোনো একটা আপডেট আসার পরে অফ হয়। অফ করে দেয় যে এরকম না, বাট অনেক সময় দেখা যায় যে কমপ্লেক্স কাজগুলো হোয়াইট হয়ে থাকে, ব্ল্যাঙ্ক হয়ে থাকে, এরকম সাদা অবস্থায় থাকে, তার কিছু থাকে না, বা অনেক ক্ষেত্রে প্রবলেম হয় না। প্রবলেম হবেই যে এরকম না বিষয়টা, বাট সময় দেয় রিনিউ করার জন্য। আচ্ছা, সো এইভাবে তাহলে আমাদের কাজ থাকবে কি, A to Z এখান থেকে যা আছে সব সব যে বুঝবেন তা না, আমি বলেও দেই কোনগুলো বুঝবেন না। রিড মোর, সাইড বার, মেনু অ্যাঙ্কর, এইচটিএমএল, শর্টকাট, সাউন্ড ক্লাউড, এগুলো বুঝবেন না, হ্যাঁ? আমি যেগুলো, এগুলো কিন্তু আবার পরের ক্লাসে আমি জানি এগুলাই কোশ্চেন করবেন, ভাই এটা এটা পারিনি। আমি বলেই দিচ্ছি এগুলো পারবেন না। সেগুলো তারপরে নিবেন পেজে, যতটুকু বুঝেন বুঝলেন, অন্তত জানলেন এটা আছে। সবগুলা কাস্টমাইজ করতে পারবেন, আমরা জানি কোনটা একটা স্টুডেন্ট কাস্টমাইজ করতে পারবে। ওইটা যদি আপনি ফাঁকি দেন তাহলে আপনার মার্কস কাটা যাবে। টেমপ্লেট, এটা বুঝবেন না। ফ্ল্যাটিও বুঝতে পারেন না বুঝতে পারেন, তারপরে জাস্ট পেজে ইউজ করবে যতটুকু পারেন। এই দুটো বুঝবেন না। পেপাল বাটন, স্ট্রাইপ বাটন, এটা কানেক্ট করার জন্য। ট্যাক্সোনমি ফিল্টারটা বুঝবেন না। এগুলা এগুলা এই 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 চারটা, এই চারটা বুঝবেন না।
সব বুঝবেন না, এটাই স্বাভাবিক। সব তো বুঝা আসলে আপনাদের এখন কাজ না। লুপ গ্রিডটা স্কিপ করতে পারেন, বাট ইউজ করবেন, ইউজ করে দেখবেন কি জিনিস। কিন্তু এইগুলা ফর্ম স্লাইডার বলেন, তারপরে হচ্ছে এই অ্যানিমেটেড হেডলাইন বলেন, এগুলাতে যদি আপনার কাস্টমাইজেশনে ঘাটতি থাকে, যে খুব ভালোভাবে কাস্টমাইজ করেন নাই, বা দেখে যেমন এই পেজটা দেখলেই বোঝা যাবে যে একজন নতুন শিখতেছে, সে অনেক হিবিজিবি করে ডিজাইন করছে, তো আপনাদের আরো বেশি হিবিজিবি হওয়া উচিত, আরো বেশি ঘাটা থাকা উচিত, এই হেডলাইনটা 2-3 বার ইউজ থাকা উচিত। পেজ যত বড়ই হোক কোনো আমার সমস্যা নেই, বাট অ্যাসাইনমেন্টের মধ্যে প্রত্যেকটা উইজেট টাচ করা থাকা লাগবে। ক্লিয়ার? জি স্যার। আমি যতটুকু সময় দিয়ে এইখানের যে 10টা উইজেট আমি দেখাইছি, এই সময় 100টা উইজেট আমি দেখাইতে পারতাম, বাট বুঝতেন না কিছুই। তো আমার যদি বলেন যে আপনারা তো সবগুলা দেখেন না উইজেট, তো সবগুলো উইজেট কোনোদিনও দেখানো সম্ভব না, সবগুলো উইজেট নিয়ে একটা আলাদা কোর্স হওয়া সম্ভব। বাট আমি যেটা আপনাদের জন্য বেস্ট আমি ওইটা করতেছি। ঠিক আছে? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের বেস্ট ইফোর্টটা শো করা। নেক্সট ক্লাসের আগে কারো যাতে এরকম না হয় যে উইজেট কাস্টমাইজ করে আসেন নাই। কারণ আজকের ক্লাসটা কেউ যদি ফাঁকি দেন, প্র্যাকটিস না করেন, নেক্সট ক্লাস থেকে সবকিছু মাথার উপর দিয়ে যাবে। তো স্যার সবগুলো যেগুলো উইজেট আপনি আনলক করলেন ওগুলো আমরা কিভাবে করবো, ওই কথাটা বুঝতে পারলাম না আমি। ওইটা করবেন, এইভাবে টান দিয়ে পেজে নিবেন, তারপরে যা যা কাস্টমাইজ করা যায় সব কাস্টমাইজ করবেন। বুঝতে পারছেন? না স্যার, বুঝি নাই। বুঝতে পারি নাই কি বললেন। কি জানতে চাচ্ছিলেন? যে এগুলো আনলক করলে না, ওগুলো হ্যাঁ, আমরা কিভাবে আনলক করবো? পেইড যেগুলো বললেন ওগুলো আমরা কিভাবে আনলক আমি করবো? কিভাবে করছি সেটাই একটু বুঝতে পারি নাই, সেজন্য একটু জিজ্ঞেস করতেছি স্যার। আচ্ছা, তাহলে তো বলবেন আপনি কিভাবে করলেন এটা। বিষয়টা হচ্ছে আপনি আমি কিভাবে করছি ওইটাই বুঝেন না, তো আপনাদের তো বিষয় আসতেছে না। দেখেন, এটা হচ্ছে ফ্রি প্লাগইন দিয়ে কাজ করছে আমরা একটু আগে, হ্যাঁ। জি ফ্রি প্লাগইনটা দিয়ে পেইড অনেক কিছু অফ করা থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? জি এটার জন্য লাগবে পেইড প্লাগইন। যে পেইড প্লাগইনটা একটু আগে আমি ইনস্টল করছি আপনাদের সামনে। আর আপনারা পেইড প্লাগইনটা পাবেন কই, এটা কোশ্চেন হইতে পারে। এই পেইড জি প্লাগইনটা আমি আপনাদের যে ক্লাসরুম আছে ক্লাসরুমে ইনক্লুড করে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। আমি যেভাবে ঠিক ইনস্টল আছে, করছি চেষ্টা করবো। হুবহু ওইভাবে ইনস্টল করব, তাহলে ওগুলো আনলক হয়ে যাবে। ঠিক আছে স্যার, চেষ্টা ওকে, করবো। ঠিক আছে। আর আরো বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু আপনাদের, যেমন এই স্যার জিনিসগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক ঘাটাঘাটি মানে করতে হবে। প্রথম সো ক্লাস করলাম তো স্যার, আপনাকে কি প্রশ্ন করব এটাই বুঝে উঠতে পারতেছিলাম না, যে আমি কি বুঝতেছি আর কি প্রশ্নটা করব আপনাকে। সেটাই, যেটা বুঝতেছেন না ওইটাই বুঝতেছেন না, এটাই হওয়া স্বাভাবিক। আপনি যদি বুঝতেনই তাহলে তো আসলে আমি যা করতেছি সবকিছু আপনার আগেই জানা থাকার কথা। কাজ করতে গেলে প্রশ্ন আসবে, এই জন্য আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স আছে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে সাপোর্ট দিবেন। স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি কোনোটা সমাধান না হয় বাই চান্স, সেটা ক্লাসের জন্য রেখে দিবেন। ক্লাসে আমি সারাদিনে আপনাদের প্রবলেম সলভ করতে পারবো, 2 ঘন্টায় আমি প্রবলেম সলভ করতে পারবো। আমার ক্লাস স্লট লিমিটেড, আপনাদের কয়টা ক্লাস নিব আমাকে এটা অলরেডি ডিক্লারেশন দেওয়া হয়েছে অফিস থেকে। আমি যদি বসে বসে প্রবলেম সলভ করবি তাও আমার ক্লাসের সময় শেষ হয়ে যাবে, আমি যদি নতুন কিছু আপনাদেরকে দেখাই তাও আমার সময়টা শেষ হয়ে যাবে। বাট আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে বেস্ট যেটা ওইটা দেওয়ার চেষ্টা করতে পারি। আর আপনারা যদি আমাকে দেখা যায় যেই জিনিসগুলো আগেই সলভ করা পসিবল ছিল, সলভ না করে ক্লাসে এসে কোশ্চেন করেন, আমি অবশ্যই এটার অ্যান্সার করব, বাট এটা এন্ড অফ দ্য ডে আপনাদের জন্য লস হবে। বুঝতে পারছি? জি স্যার। সো বেস্ট অপশন হচ্ছে যতটুকু সম্ভব স্টুডেন্ট কাছ থেকে সলভ করে আসবেন। এগুলো খুবই বেসিক অপশন, কারণ আমরা একদম ABCD তে আছি এখন। তারপরেও প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, এটা সলভ করা খুব ইজি, স্টুডেন্ট কাছ থেকেই সলভ করা সম্ভব। আমার কাছে এটুকুই অনেক কঠিন মনে হচ্ছে, মানে হওয়াটাই স্বাভাবিক। কিছুই কিছুই জানি না হয়তো, সেজন্য। অনেকে হুম, অনেক কিছু জানে। সেটাই। আপনাকে কেউ যদি বলে হাঁটতে হয় কিভাবে, এখন আপনি বলবেন হাঁটা একটা ব্যাপার, হলো সবাই পারে। আসলে সবাই পারে না, যারা, যে বাচ্চা যে ছোট ওই বাচ্চার জন্য এটা অনেক টাফ একটা বিষয়, পুরো ওয়ার্ল্ড একদিকে, ওর কাছে হাঁটা শেখাটা তার থেকেও বেশি কঠিন। এটা আমাদের একটা ফেজ চলে গেছে, এটা একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে এটা ইজি হয়ে গেছে। তো কাজগুলো শিখতেছেন, এটা শুরুর পয়েন্ট দেখে আপনার কাছে কঠিন লাগতেছে, যত দিন যাবে আস্তে আস্তে এই জিনিসগুলো ইজি হবে, এই জিনিসগুলোর সাথে আপনি আরো কমফোর্টেবল হয়ে যাবেন। বাট এটা ডিপেন্ড করতেছে, আমাদের কেউ কুইকলি শেষ করতে পারবে, কারো অনেক স্লো সময় লাগবে। কেউ খালি খালি ভয় পাবে শুধুমাত্র, কেউ কেউ দেখা যাবে প্র্যাকটিস করে এই এই ভয়টাকে ওভারকাম করতে পারবে। আর আপনি ডিসাইড করবেন আপনি কোন সারিতে থাকবেন। ওকে?
আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি কেউ একজন বলেন। এই যে সবগুলো ইয়া কাটাকাটি করে ওগুলো একটা পেজে নিয়ে আসবো যতদূর পারা যায়। হুম, এরপর জমা দিবেন কিভাবে? ক্লাস ভিডিওর ওখানে জমা দেওয়ার আছে। আহ, হুম, জমাটা আপনার দিবেন কি? ক্লাসরুমে ওখানে জমা বলেন, দেবো। জমা দিবেন কি? এই লিঙ্ক? আমরা যে লিঙ্ক, সাবডোমেনটা যে ক্রিয়েট করছি কোন ওই লিঙ্ক দিব? সাবডোমেনটা দিয়ে দেবো, সাবডোমেন ওই লিংক। সাবডোমেনটা দেখেন তো, ওই সাবডোমেনে গেলে আদৌ দেখায় কিনা, দেখাচ্ছে কিছু? এই ভিউতে গিয়ে এই দেবো। দেখাচ্ছে না, রাইট? এটা তো মাথায় জি আসেনি স্যার। এক্স্যাক্টলি, জি জি। বাট স্যারের মাথায় আছে। দেখেন, পাবলিশ করার পর, এটা পাবলিশ করার পর পর আপনি এখানে একটা অপশন পাবেন। অপশন কি? সেটা হচ্ছে ভিউ পেজ। কোথায় গেলে পাবো? আমাদের এখানে। আচ্ছা, এই 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 ইন্টারফেসটা একটু নিউ। হ্যাঁ, আমাদের যে আগের ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসের ইন্টারফেসটা কিন্তু এরকম না, একটু ডিফারেন্ট, বাট কাছাকাছি। ওকে। আচ্ছা, এখন এই পেজটা পাবলিশের তাহলে পাশে আমরা ওই পাবো কই? চোখের আইকনেতে যাওয়া যায় না? বুঝিনি। পাশে ওই চোখের আইকনটা না, ভিউ? চোখের আইকনটা হচ্ছে আপনার জন্য শুধু, এটা অন্য কেউ দেখতে পারবেন না। এটা কপি করে আপনি অন্য সিঙ্কে ওপেন করলেই বুঝতে পারবেন, এটা অন্য কেউ ওপেন করলে দেখতে পারবে না। জি স্যার, বুঝছি ঠিক আমি। আছে। আচ্ছা, আপনার লাগবে পেজের লিঙ্কটা। পেজের লিঙ্কটা পাবেন কোথায়? সবচেয়ে সহজ অপশন বুঝাই দিই। এখানে আসার পরে এখান থেকে চলে যাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে গেলাম। সেভ করার পর আপনি একটা পেজ 3 4 দিন 5 দিন ধরেও কাজ করতে পারেন। ব্যাক করে আবার এডিট উইথ এলিমেন্টরে যাবেন, তার নিচ থেকে সেকশন নিয়ে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পরে এই পেজ অপশনে বা একদম ড্যাশবোর্ড থেকে দেখাই, পেজ অপশনে যাবেন। সরি, যাওয়ার পরে এই যে এলিমেন্টর, তাই না? এখানে একটা ভিউ অপশন আছে না? হ্যাঁ স্যার। এখানে যাবেন, এই পেজটা দিবেন। এই পেজটা অন্য, এই বাদ দিয়ে অন্য কিছু দিলে যদি দেখতে না পারে, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের যে মেম্বার আছে সে 0 দিয়ে দিতে পারে। এটা একটু কেয়ারফুল। ডাবল চেক করে দেখবেন এই লিঙ্কটা অন্য পেজে বা অন্য একটা প্রোফাইলে নিয়ে ওপেন করে দেখবেন দেখা যাচ্ছে কিনা আপনি যা কাজ করছেন। এটাই আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, আমি কি ডিরেক্টরি দিয়ে এই কাজটা করতে পারবো? ইচ্ছা, তার ইচ্ছা, আপনি ডিরেক্টরি সাবডোমেন যেটা ইচ্ছা করতে পারেন। ওকে, তাহলে ওয়ান লাস্ট টাইম আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এলিমেন্টর এন্ড এলিমেন্টর প্রো এর যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট কাস্টমাইজ করা। যেইগুলো উইজেট কাস্টমাইজ করা পসিবল প্রপারলি অবশ্যই কাস্টমাইজ থাকা লাগবে। যেগুলো কাস্টমাইজ প্রপারলি করা যাচ্ছে না সেগুলো অ্যাটলিস্ট পেজে ইউজ থাকা লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি নেক্সট ক্লাসের আগে সবার এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট থাকবে। শেষ করি আজকে। জি ইনশাল্লাহ। হ্যাঁ Okay. স্যার। জি স্যার। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।